আমরা এখন এসইও তে আসবো। হ্যাঁ, এসইওটাও অনেক জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, যেমন ফেসবুক অনেক জনপ্রিয় পেইড মার্কেটিং এর জন্য, এসইও ঠিক সমানভাবে জনপ্রিয় হচ্ছে আপনার কি বলে অর্গানিক মার্কেটিং এর জন্য। মানে অর্গানিক ভাবে রেজাল্ট আনার জন্য এসইওর উপরে কোনো কিছু নাই ডিজিটাল মার্কেটিং এর ভিতর। তো এসইও ম্যাসিভ একটা সেক্টর। আপনারা শুধু যদি এসইও শিখেন, এসইওতেও শুধু ক্যারিয়ার করতে পারবেন। যেমন শুধু ফেসবুকেও ক্যারিয়ার করা সম্ভব, ঠিক তেমন এসইওতেও শুধু ক্যারিয়ার করা সম্ভব। এখন আমরা অনেকে হয়তো এসইও শব্দটার সাথে পরিচিত না। হ্যাঁ, এসইও জিনিসটা কি। এখন আমরা তো প্রতিনিয়তই গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিন, মূলত গুগলে আমরা বেশি সার্চ করি না? যে কোনো ইনফরমেশন জানার জন্য আমরা কোথায় সার্চ করি? গুগলে। তো গুগল কি, গুগল জিনিসটা কি বলেন তো? সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সব জানতা, ও জানে না সব, এটা ভুল কথা, ও কিছুই জানে না। হ্যাঁ, ও আমাদের জানাটাকে সে খালি ইউজ করে আর কি। আমাদের কাছে দেয়, আপনারটা আমার কাছে দেয়, আমারটা আপনার কাছে দেয়। হ্যাঁ, ও সব জানতা, ও একটা ইঞ্জিন মাত্র। ওর কাছে কোনো ইনফরমেশন নাই, বা ওর কোনো পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই যে ও নিজে ইনফরমেশন গুলো দিচ্ছে। ও কিন্তু কোনো ইনফরমেশন নিজে থেকে দিচ্ছে না। আপনি একটা ইনফরমেশন এক্সপার্ট, আপনি দিয়ে রাখছেন, আপনারটা আমাকে দিচ্ছে, আমি একটা এক্সপার্ট, আমারটা আপনাকে দিচ্ছে। ও জাস্ট করতেছে কি, মাঝখানে সার্চের কাজগুলো করতেছে, কার কি চাহিদা, ওই চাহিদা মতো সে রেজাল্টটা ডেলিভার করতেছে। ঠিক আছে, চাহিদা ফুলফিল করতেছে। তো এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন আমরা কোনো কিছু সার্চ করি তখন সেটা একটা ইঞ্জিনের মাধ্যমে সার্চ হয়, সেটা হচ্ছে গুগল ইঞ্জিন। সার্চ হয়ে অপটিমাইজেশন বলতে এখানে একই সার্চের উপর অনেক ধরনের কন্টেন্ট থাকতে পারে। ঠিক আছে, যেমন সাপোজ আপনি বাইক সম্বন্ধে কিছু জানতে চাচ্ছেন, তা বাইকে যখন সার্চ দেবেন, সেরা বাইক, বেস্ট বাইক ইন 2025, সবচেয়ে 2025 সালে সেরা বাইক কোনটি, এটা সার্চ দিলাম। তো সেরা বাইক এখন সবগুলো কোম্পানি চেষ্টা করবে কি আমারটা সেরা এটা বলার জন্য, তাই না? এটা তো সবগুলো চেষ্টা করবে, এরকম কন্টেন্ট সবাই লিখবে যে আমারটা সেরা, টিভিএসও বলবে আমারটা সেরা, যেসব কোম্পানি আছে সবাই বলবে আমারটা সেরা। এখন সবাই তো আর প্রথম 1 2 3 4 র্যাঙ্কিং হয়তো, হ্যাঁ, সার্চ যখন আমরা দেই প্রথমে একটা রেজাল্ট আসে, সেকেন্ড লাইনে আরেকটা আসে, থার্ডে আরেকটা আসে। যেমন আমি ধরেন এইটাই দিয়ে সার্চ দেই, যেমন বেস্ট বাইক 2050, আমার এটা আমি সার্চ দিলাম। হ্যাঁ, মিটিং বন্ধ করে দিচ্ছি, মিটিং এর 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মেয়াদ নেই। হ্যাঁ, দেখেন আমি যখন সার্চ দিলাম, হ্যাঁ, প্রথমে কিছু হচ্ছে রিচ কন্টেন্ট থেকে আসলো, ভিডিও থেকে কিছু আসলো, তো ভিডিও গুলো ইগনোর করি, এগুলো পরবর্তীতে আমরা দেখবো। প্রথম রেজাল্টটা সার্চের রেজাল্ট হচ্ছে প্রথমে যে ওয়েবসাইটের রেজাল্ট, প্রথম রেজাল্ট আছে বাইক বিডি থেকে, তারপর আসছে হচ্ছে মোটরসাইকেল ভ্যালি থেকে, তারপর motorcycle.com.bd। তো এ কেন প্রথমে স্থান পেলে? প্রথমে স্থান পাচ্ছে কি, আমি ইউজার হিসেবে স্বভাবতই আমার বিহেভিয়ার থেকে আমি প্রথম রেজাল্ট যে আসে তারা একটু বেশি প্রায়োরিটি দিই, দ্বিতীয় রেজাল্ট আসে তাকে একটু কম প্রায়োরিটি দিই। তো এখানে তো সবাই একই টাইপের কন্টেন্ট লিখছে বা একই টাইপের লিখছে দেখেই তো আমার এই কিওয়ার্ডটা দেওয়ার পরে এই জিনিসগুলো আসছে, তাই না? মানে একই টাইপের কন্টেন্ট, কিন্তু এর মধ্যে প্রোম করছে, একটা ক্রমান্বয়ে সে সব ইনস্টল করছে, সেটা হচ্ছে গুগল করছে। গুগল মোটরসাইকেলকে প্রথম বা বাইক বিডিকে প্রথম স্থান দিছে, মোটরসাইকেল ভ্যালিকে দ্বিতীয় স্থান দিছে, তারপরে ক্রমান্বয়ে আলাদা আলাদা কোনো স্থান দিছে। আচ্ছা বলেন, আচ্ছা এইটা কি সার্চ রেজাল্টটা কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবে, আলাদা করে আপনার চাহিদা, আপনার এগুলো আলাদা আলাদা ডিফারেন্সিয়েট। আমার হচ্ছে যে মোটরসাইকেল ভ্যালিকে ফার্স্টে দেখা আর বাইক বিডিকে সেকেন্ড, এটা আলাদা আলাদা করে, এটা সবসময় এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। হ্যাঁ, আবার আমি সার্চ দিলে আবার এটা চেঞ্জ হয়ে যেতে পারে, এখনই চেঞ্জ হয়ে যেতে পারে, সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এখন বিষয় আমি যেটা বলতেছিলাম যে বাইক বিডি প্রথমে আসলো, বাইক বিডি কি এমন করছে কি গুগলকে ঘুষ দিচ্ছে যে প্রথমে দেওয়ার জন্য? তা কিন্তু করেনি। গুগল কিন্তু ঘুষও দেওয়া যায়, মানে অ্যাড চালানো যায়, গুগলকে টাকা দিলে ও প্রথম দিকে রেজাল্ট আনবে, কিন্তু এই কিন্তু কোনো অ্যাড চালায় না, এখানে কিন্তু কোনো স্পন্সর লেখা আছে, কোনো অ্যাড কোনো কিছু লেখা আছে? লেখা নেই। তার মানে বাইক বিডি তাহলে কি এমন করলো যে বাইক বিডিকে গুগল প্রথম পেজে স্থান দিল? বাইক বিডি কি করছে? বাইক বিডি আমাদের এসইও লাস্ট পার্টটা, সেটা হচ্ছে অপটিমাইজেশন। এমন ভাবে অপটিমাইজেশন করছে যে যেভাবে অপটিমাইজেশন করলে আমার যে কিওয়ার্ডটা আছে বা যেটাতে আমি সার্চ দিলাম সেটা কি বলে কিওয়ার্ড, আমার সার্চের সাথে টোটালি কানেক্ট করতে পারছে বা টোটালি ওই সার্চের সাথে সে অপটিমাইজড। অপটিমাইজেশন মানে তো বুঝি আমরা সবাই নাকি? অপটিমাইজেশন মানে কি? হ্যাঁ, একটা মানে যে সংক্ষিপ্ত করে নেই এটা জানো। বলেন অপটিমাইজেশন মানে কি? একটা লেভেলের দৃষ্টিকে
বিন্যাস টাইপের এরকম বলা যায়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে বিন্যস্তকরণ এই টাইপের কিছু। হ্যাঁ ঠিক আছে, আপনাদের আইডিয়া ঠিক আছে। তো এরকম তো আমরা এটা শিখবো যে কিভাবে কোন কন্টেন্টকে অপটিমাইজ করা যায় গুগলের সার্চ ইঞ্জিনের প্রথম র্যাঙ্কে আনার জন্য। এই যে কাজটা এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, মানে যে কোনো কোয়ারির বেসিসে যে কোনো একটা কাস্টমার যে একটা কোয়ারি দিবে বা একটা ভিজিটর বা একটা ইউজার যাই বলেন না কেন, তারা তো একটা কোয়ারি লিখবে, একটা জিনিস সার্চ করবে। সেই সার্চ কোয়ারির বেসিসে আমরা কিভাবে আমাদের কন্টেন্টকে, আমাদের ক্লায়েন্টের কন্টেন্টকে গুগলের টপ পেজে নিয়ে আসতে পারি, ওই কন্টেন্টকে কিভাবে অপটিমাইজ করতে পারি ওই কোয়ারির বেসিসে বা ওই কিওয়ার্ডের বেসিসে। বুঝতে পারছেন? তো কিওয়ার্ডের বেসিসে আমাদের কন্টেন্টকে অপটিমাইজ করতে হবে, আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করতে হবে, এমন ভাবে অপটিমাইজ করতে হবে যেন এটা প্রথম পেজে 1, 2, 3 এর মধ্যে আসে। এই যে কাজটা হবে সেটা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা কি আপনারা বুঝতে পারছি? কাজ না বুঝলে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু এখানে আগে গেলে আর মানে সবকিছু হারাই ফেলবো, গুলাই ফেলবো, যে কি করতেছে সেটা নিজেও জানি না কি করতেছে। তো আমি জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কি করব, সেই কাজটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমরা করবো হচ্ছে কি, যে কোনো কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের পেজে নিয়ে আসার জন্য যে অপটিমাইজেশন প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমরা প্রসেসগুলো নিয়ে কাজ করবো। অপটিমাইজেশন প্রসেসের মধ্যে কি কি প্রসেস থাকতে পারে? এখন কন্টেন্ট এন্ড গুগলের সার্চ ইঞ্জিনে আসার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন প্রথম ক্রাইটেরিয়াটা কি বলেন তো, কি লাগবেই? যেমন আমাদের অ্যাপ চালানোর জন্য কিছু জিনিস লাগবে, কিছু জিনিস লাগবে না? ওয়েবসাইট লাগবে, গুগলের সার্চে আসার জন্য ওই ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়াও হয়, কিন্তু যদি ওই কোয়ালিটিতে যদি আর কোনো ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইটকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। যেমন ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু একটা ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আসা যায় তো একটা সময়, যে আপনার ফেসবুক প্রোফাইল আছে, আপনার নাম দিয়ে সার্চ দিলে প্রোফাইল চলে আসছে, এরকম কিছু একটা গুগল সার্চ দিলে চলে আসছে। কিন্তু এখন তো অনেক শত শত লক্ষ লক্ষ ওয়েবসাইট হয়ে গেছে, যে কারণে মানে ওয়েবসাইটকে ওরা বেশি প্রায়োরিটি দেয় ইউজুয়াল বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বা অন্য কোনো ইয়ের থেকে। হ্যাঁ, ওয়েবসাইটকে ওরা বেশি প্রায়োরিটি দেয়। তো আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার পূর্ব শর্ত হলো আমাদের একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটের মাধ্যমে আমরা কন্টেন্ট গুলো দিব, আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট গুলো আপলোড দিব। ওই কন্টেন্ট গুলো গুগল কি করবে, র্যাঙ্কিং করবে। গুগলের বিভিন্ন ফ্যাক্টর আছে, বিভিন্ন রুলস আছে, রেগুলেশন আছে, যেগুলো আমরা পড়বো, বুঝবো, বুঝে ওই অনুযায়ী আমরা আমাদের কন্টেন্ট গুলো বা আমাদের ওয়েবসাইট গুলোকে কাজ করবো, যেন গুগল আমাদেরকে প্রায়োরিটি দেয়, প্রায়োরিটি দিয়ে আমাদেরকে প্রথম দিকে নিয়ে আসে। এই হবে আমাদের কাজ। মোটামুটি কি আমাদের কাজের বিষয়টা কি সবাই ক্লিয়ার? যে আমরা গুগলের যে রুলস রেগুলেশন আছে একটা ওয়েবসাইটকে প্রথমে র্যাঙ্কিং করানোর জন্য যে রুলস গুলো আছে, সেই রুলস গুলো আমরা জানবো প্রথমে, জেনে ওগুলো আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করবো। একে আসা আমাদের ওয়েবসাইটকে একে নিয়ে আসে, কারণ আমাদের ওয়েবসাইটে একে নিয়ে আসার জন্য গুগলের তো কিছু নিয়ম কারণ আছে, যে এই করলে আপনি একে নিয়ে আসতে পারবেন। তো আমরা ওইটা করবো, যা যা করা লাগে আমাদের ওয়েবসাইটে যেসব যেভাবে কাজ করতে হয় ওইভাবে আমরা কাজ করবো, করে যে কোনো পন্থায় আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলে ফার্স্টে নিয়ে আসবো। ক্লিয়ার সবাই? এখন পন্থাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করছে, যে আসলে কি কি কাজ করা যেতে পারে। কাজের কিছু শ্রেণী বিভাগ আছে, শ্রেণী বিভাগে গুলো আমরা যাই। ধরেন টাইপস অফ এসইও, যখন আমরা এসইও করবো কয়েকটা শ্রেণীতে এসইও করি, প্রতিটা আলাদা আলাদা শ্রেণী, এগুলো প্রতিটা আলাদা আলাদা ভাবে মানুষও ম্যানেজ করে, আবার আপনি একাই একজন ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা সবগুলোই শিখবো যে কি কি শ্রেণী আছে, মেইন টাইপস অফ এসইও। প্রথম এসইও ধরেন আছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল বলতে তো আমরা সবাই বুঝতেছি, টেকনিক্যাল কি জিনিস বলেন তো? টেকনিক্যাল এসইও মানে কি? টেকনিক্যাল মানে কি? মানে কারিগরি একটা জিনিস, তাই তো? আমরা যে ওয়েবসাইটটা বানাবো, আমাদের ওয়েবসাইটে তো টেকনিক্যাল কিছু জিনিস থাকে না? ওয়েবসাইটটা কেমন হবে, কি হবে, ওয়েবসাইটের ভিতরকার স্ট্রাকচার কি থাকবে, ওয়েবসাইটকে কেমন ডোমেন, ওয়েবসাইটের সিকিউরিটি কেমন হবে। এখন কিন্তু আমরা কোন কন্টেন্ট বেসিসে কিন্তু যাইনি। হ্যাঁ, আমরা জাস্ট আমাদের যে প্রতিষ্ঠানটা বা যেটাই হোক, মানে অনলাইনে ওয়েবসাইটে আমাদের কিন্তু একটা প্রতিষ্ঠান না, অনলাইন ওয়েবসাইট থাকা মানে ওটা আমাদের একটা প্রতিষ্ঠান হতে গেলে কি কি লাগে? প্রথমত আমাদের একটা প্রতিষ্ঠান, ধরে আমি যদি একটা বিল্ডিং করতে চাই, বিল্ডিং এ কি কি লাগে বলেন তো? আপনি একটা বিল্ডিং করবেন, কি লাগবে? হ্যাঁ, প্রথমে প্ল্যান লাগবে, তারপর প্রথম অবস্থায় আপনার মাটি টেস্ট করতে পারবেন, জমি লাগবে আগে নাকি? একটা জমি লাগবে, বিল্ডিং করার প্রথম শর্ত জমি লাগবে। জমি হওয়ার পরে জমি যদি অ্যাপ্রুভ হয়, তারপর আমাদেরকে একটা প্ল্যানিং করে আমরা একটা বেসমেন্ট স্থাপন করি, তাই তো? বেসমেন্ট স্থাপন করে আমরা বেসের উপর বেস করে সবকিছু করি। তো আমাদের অনলাইনে যদি একটা প্রতিষ্ঠান করতে চাই, এরকম একটা নিয়ম আছে। প্রথমে আমাদের একটা লাগবে হচ্ছে একটা নাম লাগবে, এবং নাম প্রথমে বলতে পারেন, অথবা একটা জমি প্রথমে বলতে পারেন। জমি বলতে আমরা বুঝি হচ্ছে একটা অনলাইন স্পেস, আমাদের অনলাইনে একটা জায়গা লাগবে।
আমার অনলাইনে একটা জায়গা লাগবে। আমরা যদি অনলাইনে কোনো কিছু তৈরি করতে চাই বা অনলাইনে কিছু করতে চাই, প্রথমে আমাদের অনলাইনে একটা জায়গা লাগবে, একটা জায়গা কিনতে হবে। অনলাইনে জায়গাকে কি বলে বলেন তো? ডোমেন না, অনলাইনে জায়গাকে ডোমেন বলেন। জায়গা মানে কি? স্পেস না? আপনার কম্পিউটারের স্পেসকে কি বলে? স্টোরেজ। স্টোরেজ, স্টোরেজ বলেন। আপনার কত জিবি আছে, এটা কি এর স্পেস না? তো অনলাইনে তো ওইটাও একটা স্পেস। হ্যাঁ, তো প্রথমে আমাদের একটা স্টোরেজ লাগবে, যেখানে আমাদের সবকিছু থাকবে, সবকিছু মানে যার উপরে বেস করে সবকিছু থাকবে। এটাকে আমরা অনলাইনে ভাষায় বলি হচ্ছে হোস্টিং। হচ্ছে এটাকে আমরা বলি কি? হোস্টিং। মানে আমাদের একটা জায়গা লাগবে, একটা হোস্ট লাগবে। হোস্টটা আপনার 5 জিবি হতে পারে, 10 জিবি হতে পারে, এটা আপনার ধরেন ওই জায়গা, যেমন বিল্ডিং এর ক্ষেত্রে আপনার 5 শতক জায়গা নিতে পারেন, 10 শতক, 20 শতক, যত বড় জায়গা নেবেন তত বড় জিনিস বানাতে পারবেন। ঠিক আছে? তো হোস্টিং এর বিষয়টা এমন, আপনি যত বড় হোস্টিং নেবেন তত বড় জিনিস আপনি ম্যানেজ করতে পারেন। 5 জিবি নিতে পারেন, 1 জিবি নিতে পারেন, 10 জিবি নিতে পারেন, আনলিমিটেড ক্লাউড হোস্টিংও নিতে পারেন। হ্যাঁ, তো প্রথম অবস্থায় আমার অনলাইনে কোনো কিছু করতে গেলে আমাদের লাগে হচ্ছে একটা হোস্টিং বা জায়গা বা স্পেস বা স্টোরেজ, যেটা না যেটাই বলেন না কারণ এই জিনিসটা আমাদের প্রথমে লাগে। দ্বিতীয়ত লাগে হচ্ছে আমাদের একটা নাম। অনলাইনে একটা ইউনিক নেম লাগবে, যে নামটা বিশ্বে আর কারো নাই। মালিকানা, যেটাই বলেন মালিকানা, আমাদের একটা নাম লাগবে, যে নামটা বিশ্বের কারো নাই, একবারে আমার নামই, শুধু ওই নামটাই আর একমাত্র আমার কাছে আছে, ইউনিক নাম। এই নামটাকে বলা হচ্ছে ডোমেন। ডোমেন নেম, ডোমেন নেম। দ্বিতীয়ত আমাদের লাগবে হচ্ছে একটা ডোমেন নেম। এই যেগুলো তো টেকনিক্যাল বিষয়, যে জিনিসগুলো বলতেছে সেগুলো কিন্তু টেকনিক্যাল বিষয়। ওয়েবসাইট করতে গেলে আমাদের কি কি বিষয় দরকার, এগুলো আমাদের প্রপার হইতে হবে, কিনতে হবে। হ্যাঁ, ওটা মেয়াদ থাকে। হ্যাঁ, ডোমেনটা আপনি একটা নির্দিষ্ট টাইমে কিনবেন, মানে 1 বছর মেয়াদে কিনলেন। ওয়েবসাইট যে কোনো কিছুর জন্য, ওয়েবসাইট হোক, অ্যাপ্লিকেশন হোক, মানে যে কোনো অনলাইন রিলেটেড কোনো কাজ, যদি আপনার সফটওয়্যার রিলেটেড কাজ করতে চান, আপনি যদি চান ওই নামের ভিতরে সবকিছু করবেন, তাহলে ওই ডোমেনটা কিনে নিতে হয়। ইনস্টাগ্রামে তো সম্ভব না, ইনস্টাগ্রাম তো ডোমেন নেই। instagram.com এর একটা ডোমেন, আপনি চাইলে instagram.com আর কিনতে পারবেন। ওর পরে স্ল্যাশ দিয়ে আপনি ওই ডোমেনের আন্ডারে শত শত কোটি কোটি কিছু করতে পারবেন। কিন্তু instagram.com, www.instagram.com, www.facebook.com, এটা হচ্ছে ডোমেন। মেন প্রথম জিনিসটা হচ্ছে ডোমেন। আপনার নাম দিয়ে একটা ডোমেন, সাপোজ, ঠিক আছে, www.anwarul-islam.com, ঠিক আছে, এর একটা ডোমেন। আমার নামে আর কেউ চাইলেও কিনতে পারবে না, যতক্ষণ মনে আমার কাছে মালিক আছে। হ্যাঁ, .com, আচ্ছা, .com হচ্ছে এক্সটেনশন বলে এগুলাকে, টপ লেভেল ডোমেন বলে। .com এর .net থাকে, কম মানে হচ্ছে কমার্শিয়াল বলে, ঠিক আছে। .com মানে কমার্শিয়াল, .net মানে নেটওয়ার্ক, .edu মানে এডুকেশনাল, মানে আপনি যে টাইপের বিজনেস করতেছেন ওই টাইপের আপনার ডোমেনটা নিলে সুইটেবল হয়। কি অনেকে বলে, বুঝছেন? বলতে পারবেন জিমেইলের অ্যাকাউন্টের মতো বলে, gmail.com, এটা একটা ডোমেন। জিমেইলটাই ডোমেন, মানে ইন্টারনেটে যা কিছু আছে প্রথম অক্ষরটাই ডোমেন। তো gmail.com এর পর এসে না আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়, মানে সাব ডোমেনে চলে যায় বা একটা ইয়ে তো চলে। আপনাকে জিমেইলের মধ্যে কিছু করতে দিচ্ছে, কিন্তু আপনি যদি জিমেইলের মধ্যে কিছু করতে চান, আপনার জিমেইল নাম্বার বলছেন, আপনার ধরেন জিমেইলের কম্পিটিটর হবে, আপনি ইউটিউবের কম্পিটিটর হবে, তাহলে youtube.com এই নামে আর কখনো কিছু করতে হবে, টিউটিউব দিতে হবে। টিউটিউব যদি থাকে, যদি কেউ না থাকে, তাহলে আপনাকে টিউটিউব দিতে হবে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তো আপনার ডোমেনটা হচ্ছে এটা, যে কোনো ওয়েবসাইটে যান, যে কোনো জায়গায়, যেমন গুগল একটা ডোমেনের উপর আছে, www.google.com। আপনি যদি গুগলের মতো কিছু বানাতেও google.com ইউজ করতে, এটা পৃথিবীতে একটাই আছে, সেটা গুগলের মালিকানায় আছে। যদি বাই এনি চান্স গুগল এটার লাইসেন্স আর রিনিউ না করে, সেক্ষেত্রে হয়তো আপনি পরবর্তীতে আবার এটা নিতে পারবেন। লাইসেন্সের একটা মেয়াদ থাকে, প্রথমে কি হ্যাঁ, এটা প্রোভাইড করে একটা ডোমেন অথরিটি আছে। অলরেডি একটা বিশ্বের একটা ডোমেন অথরিটি আছে। ওরা হচ্ছে হ্যাঁ, ইক্যান কি ডোমেন অথরিটির নাম? দেখে আমার সঠিক মনে নাই, হইতে পারে। ইক্যান হচ্ছে সাপ্লায়ার হতে পারে। ডোমেন অথরিটি মেবি না, আমি মনে ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি, এটা তো অথরিটি না। হ্যাঁ হ্যাঁ, ডোমেনের কোনো স্টোরেজ না, তো ডোমেন তো একটা নাম, স্টোরেজ তো আপনার আলাদা হবে। কিন্তু প্রথমত বললাম স্টোরেজের বিষয়, আর স্টোরেজ হচ্ছে হোস্টিং, স্টোরেজ হচ্ছে হোস্টিং, আর ডোমেন হচ্ছে একটা শুধু নাম, এর নামের সাথে আর কিছু না। নিবন্ধন করে ইক্যান, হ্যাঁ, ইক্যান নিবন্ধন করে, হতে পারে। ইক্যান শিওর, ইক্যান তো একটা প্রোভাইডার, বড় প্রোভাইডার। আইসি না, ICANN, ইক্যান, এটা হইতে পারে, এইটাই হ্যাঁ, এই ইক্যান, ঠিক আছে। তো এরা হচ্ছে মনে করেন ই করে,
এদের আবার মনে করো অনেক আছে, ডিলার আছে, সাপ্লায়ার আছে, ঠিক আছে। এরাই হচ্ছে অলরাইট মেবি এরা হচ্ছে ডোমেনটাকে নিয়ন্ত্রণ করে, এদের থেকে নিতে হবে। কিন্তু বিভিন্ন সাপ্লায়ার আছে, বিভিন্ন ধরনের ডিলারশিপ আছে, ওরা এখানে সেল করে থাকে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে। তো ডোমেনের বিষয়টা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ, তো ডোমেন কি সবাই বুঝছে না? যেমন ই ক্যান যে ডোমেন ই করে, ই ক্যানেরও ডোমেন আছে, দেখছেন? অনলাইনে গেলে আপনার প্রতিটা বিষয়ে ডোমেন থাকবেই। অনলাইনে কেন ওয়েব ব্রাউজার বলেন বা অ্যাপ ব্রাউজার বলেন, যেটাই বলেন, ডোমেন ম্যানুয়ালি লাগবে। ডোমেন ছাড়া আপনার কোনো কিছু দেখতে পারবেন না। ডোমেনের উৎপত্তি কই থেকে আসছে? প্রথমে তো শুরুর দিকে কিন্তু ডোমেন ছিল না, ঠিক আছে। শুরুর দিকে ছিল হচ্ছে আইপি অ্যাড্রেস। আমাদের আইপি অ্যাড্রেস তো বুঝেন সবাই, বুঝেন না? আইপি অ্যাড্রেস আর ডোমেন মূলত একই জিনিস, জাস্ট হচ্ছে একটা রিপ্লেস করে দিচ্ছে। হ্যাঁ, এই প্রতিটা ডোমেনের বিপরীতে একটা করে আইপি অ্যাড্রেস আছে। তো শুরুর দিকে আমাদেরকে যখন ইন্টারনেট আবিষ্কার হয়, একদম এট দ্য ফার্স্ট টাইম, যখন এই যে ইক্যান এরকম প্রতিষ্ঠান এস্টাবলিশড হয় নাই, সে সময় আমাদেরকে যদি ইন্টারনেটে ঢুকতে হইতো, তখন আমাদেরকে যে 190 যোগ 100 ডট 180 ডট এই টাইপের কিছু আমাদের মুখস্থ রাখতে হইতো, বাইরে লিখে রাখতে হইতো। ওই ওগুলো আমরা ব্রাউজারে লিখে আমরা ঢুকতে পারতাম, মানে এরকম ঢুকতে হইতো। যদি আমরা ফেস করিনি, মানে আগে একদম প্রথম ইন্টারনেট যখন আবিষ্কার হয় তখন এইভাবে ঢুকতো। এখনো তো করা যায়, ওইটা একই জিনিস, মানে দুটো একই জিনিস। কিন্তু অসুবিধা কোথায়? অতগুলো নাম তো আমাদের মুখস্থ রাখা আসলে সম্ভব না, ওটা তো আমাদের রিকগনাইজেবল না। ওইটা আপনাদের যেমন প্রথমে ফেসবুকে পড়ালাম না, রিকগনাইজেবল ইউজার নেম, তো ডোমেনের প্রতিটা ওই রিকগনাইজেবল থেকেই আসছে, যে আমরা রিকগনাইজ করতে পারি না। তো তারপরে এরকম একটা অথরিটি আসলো যে আমরা কি করব, প্রতিটা আইপি অ্যাড্রেসকে একটা মাস্কিং দেব। মাস্ক মানে ওকে একটা মুখস্থ করা। গভর্নমেন্ট কর্তৃক নিয়ন্ত্রিত হয় কোনটা? অথরিটি গভর্নমেন্ট কর্তৃক না, এটা অলরেডি একটা অথরিটি নিয়ন্ত্রণ হয়, কিন্তু গভর্নমেন্টের জন্য আলাদা আছে। এটা বলে হচ্ছে যেমন .com.bd দেখবেন, হ্যাঁ, যে .bd এই যে ই ক্যারেক্টার নিজস্ব রয়েছে, ডোমেন কিনতেছে, এই কার কাছ থেকে কিনতে? এখন কোন কোম্পানি এ প্রোভাইড করতেছে, এত কিনতেছে না, ও নিজের কাছ থেকে নিজেই তৈরি করে না। এ একটা ই ক্যানের মনে করেন অলরেডি সবগুলা দেশ টেকনোলজিক্যাল হাব একটা এগ্রিমেন্ট করছে, যে ওরা এগ্রিমেন্ট করে ই ক্যান প্রতিষ্ঠিত করছে। ই ক্যান প্রতিষ্ঠিত করে সবাই এগ্রিমেন্ট করে ই ক্যান প্রতিষ্ঠিত করে দেন ই ক্যান প্রোভাইড করছে। ই ক্যানই ওই আইপি অ্যাড্রেসে একটা মার্কিং বছর একটা টেকনোলজি ডেভেলপ করছে, যে প্রতিটা আইপির বেসিসে একটা কোড, আমি তো বলতেছি এটা একটা কোড, ঠিক আছে, মানে এটা কি বলে নিউমেরিক কোড আর কি, নাম্বারিক কোড। তোরা কি বলতেছে, নাম্বারিক কোডের উপর একটা টেকনোলজি ডেভেলপ করে ওখানে মাস্কিং বসাচ্ছে। মাস্কিংটা হচ্ছে এই যে নাম, ই ক্যান বলেন, আমার নাম বলেন, আপনার নাম বলেন, কোম্পানির নাম বলেন, হ্যাঁ, এই মাস্কিং বলতে একটা টেকনোলজি হচ্ছে এই অক্ষর দিলে এই নাম্বারকে রিপ্রেজেন্ট করে, এটা দিলে এটাকে রিপ্রেজেন্ট করে। মানে ইন্টারনালি কিন্তু ব্যাক এন্ডে কাজ চলতেছে, কিন্তু ওই আইপিরই কাজ চলতেছে, কিন্তু ফ্রন্ট এন্ডে আমাদের দেখানোর জন্য একটা নাম তাকে তারা মাস্কিং হিসেবে ইউজ করছে, বুঝছেন? তো ব্যাক এন্ডে কিন্তু ওখান থেকে ওরা নেটওয়ার্কটা প্রোভাইড করে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো ডোমেন বিষয়টা কি আমরা বুঝতে পারছি? ডোমেন নিয়ে এত আলোচনা, ডোমেন বিষয়টা কি বুঝতে পারছি? ডোমেনই বলে গেছি, হ্যাঁ। ডোমেন মানে হচ্ছে পেজের নাম কি ওইটাই ডোমেন মানে হচ্ছে নাম, যে কোনো ওয়েবসাইটের একটা নাম আছে। যেমন দেখেন এখানে যদি ঢুকি, এই যে www ডোমেন নাম হচ্ছে কোনো প্রতিষ্ঠান স্বতন্ত্র নাম, যা স্বতন্ত্র নাম, আলাদাভাবে খুঁজে পাওয়া যায়, আইডেন্টিফাই করা যায়। এই নাম পুরো বিশ্বে আর কারো নাই, মানে আপনার নেটওয়ার্কে নেই, ঠিক আছে, আপনার নেটওয়ার্কে এই নামে আর কেউ হইতে পারবে না। আপনি www.icnn.com এই নামে আপনি আর কোনোদিনও পাবেন ডোমেন। www মানে বোঝাচ্ছে অল ওয়েব নাকি অল ওয়েব, তাই তো, অল ওয়েব। আচ্ছা, তারপরে আইক্যান হচ্ছে কোম্পানির নাম বোঝায়, ঠিক আছে। টপ লেভেল ডোমেন যে .com .org .edu এগুলো টপ লেভেল ডোমেন, মানে এটা ধরেন এক্সটেনশন, মানে সাব ডোমেনই বলে না কি বলে এগুলো, না তো টপ লেভেল ডোমেন বলি, টপ লেভেল ডোমেন না, ঠিক আছে, তো টপ লেভেল ডোমেন মনে করেন, হ্যাঁ। এখন তো অনেক ডোমেন আসছে, আগে তো .com .org .edu ছিল, এখন এআই সব কত লেভেলের কত কিছু ডোমেন আছে। তো আপনারা ডোমেন কেনার জন্য, যে কোনো কিছু ডোমেন কেনার জন্য আপনার বিভিন্ন ডোমেন সার্চ অথরিটি আছে যাদের, বা ডোমেন যারা বিক্রি করে। সাপোজ নেমচিপ আছে, আমার নেমচিপ থেকে বেশি কিনি আমি, এখানে যা আপনারা সার্চ করতে পারবেন namecheap.com, হ্যাঁ, যে কোনো ডোমেন অ্যাভেলেবল আছে, কোন ডোমেন অ্যাভেলেবল নাই। বাংলাদেশেও অনেক ডোমেন প্রোভাইডার আছে, হ্যাঁ, যেমন ঢাকা ওয়েব হোস্ট আছে, ভিডিও ওয়েব হোস্ট আছে, অনেকেই আছে, হ্যাঁ, BTCL আছে। ডোমেন তো শুধু নাম, ডোমেনের ভালো মন্দ দেখবেন, মানে প্রিভিয়াস রেকর্ড,
এমন করে যে কোনো ডোমেনের ভালো মন্দ কার নামে রেজিস্টার করা আছে, কে রেজিস্টার করছিল, কারণ ডোমেন কেনার আগে ডোমেনের হিস্টোরিটা জানা দরকার। কারণ প্রিভিয়াসলি ধরেন একজন ডোমেন কিনছে, সাপোজ আপনি একটা নিউজ চ্যানেল করতে চাচ্ছেন, হ্যাঁ, নিউজের কন্টেন্ট দিবেন, তো নিউজের ডোমেন এর আগে একজন ইউজ করছে, করে সে কি করছে, মনে করেন ফেসবুকে স্প্যামিং ট্যামিং করে ভরায় ফেলে ওই ডোমেনটাকে ফেসবুক কি করছে, ব্যান করে দিচ্ছে। পরে আর ওই ডোমেনে রেজিস্টার করে নাই, মানে রিনিউ করে নাই। দিন শেষে আপনি ওই ডোমেনটা পছন্দ করবেন, পছন্দ করে যখন আপনি ওটাকে রেজিস্টার করবেন, আপনি যখন ফেসবুকে পোস্ট করতে যাবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন না, কারণ ওটা প্রিভিয়াসলি ওটা ব্যান আছে। তাহলে ডোমেন কেনার আগে, ডোমেন চুজ করার আগে আমাদেরকে ডোমেনের হিস্টোরি জানা দরকার। সেজন্য আপনারা একটা ওয়েবসাইট কি করতে পারেন, সেটা হচ্ছে who.is। ঠিক আছে, who.is মানে এখান থেকে আপনারা যে কোনো আইপি অ্যাড্রেসের কে সে, তার নারী নক্ষত্র এখান থেকে বের করতে পারেন। ঠিক আছে, who.is, এখানে আইপি অ্যাড্রেস দেবেন। আমি আগেই বলছি যে ডোমেন নেম আর আইপি অ্যাড্রেস দুটো একই জিনিস। আইপি অ্যাড্রেসের উপরেই মার্কসিং করে নাম ইউজ করা হচ্ছে শুধু, কিন্তু দুটো কিন্তু একই জিনিস। তো আপনি এখানে নামও দিতে পারেন, ডোমেনও দিতে পারেন। সাপোজ এখানে আমরা একটা ডোমেন দেই, কি ডোমেন দিই বলেন? হ্যাঁ, এখানে নাম্বারটাও দিতে পারেন, ডোমেনও দিতে পারেন, যে কোনো কিছু। ডোমেন হ্যাঁ, পয়েন্টটা তো ভুল হবে, কপি করে নিয়ে দিয়ে দিবেন। ধরেন আমি এখানে একটা জিনিস দেই, সাপোজ কি দেব, আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যায় না, মাস্কিং করতে হবে, মানে একটা আইপি বা একটা আইপি বসাতে পারবেন, কিন্তু চেঞ্জ হবে না, আলটিমেটলি ওরকম থাকবে। যেমন আমরা ভিপিএন করি, ভিপিএন কি করে, আমাদের আইপি ব্যাকএন্ডে ওটাই থাকে, তারপর আমরা আরেকটা আইপি দিয়ে ওর মাধ্যমে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি, হ্যাঁ, মানে আইপির উপর আইপি বসাই, কিন্তু ব্যাকএন্ডে আমার বেসমেন্টে কিন্তু ওই আইপি থেকে যায়, হ্যাঁ, খালি মাঝখানে একটা পর্দা দিয়ে দিই, আরেকটা আইপি দিয়ে দিই, বুঝছেন, দিয়ে আমি কই যে আমি এই দেশে আছি, এই দেশ থেকে আমি অ্যাক্সেস করতেছি, বুঝছেন, ধোকা, সাময়িক টাইমের জন্য। যেমন আমি এখানে দেখেন একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, ওয়েবসাইটের নাম দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটের সবকিছু এখানে চলে আসছে, হ্যাঁ, কি বলেছেন, হ্যাঁ, হ্যাঁ বলছি সেম আইপির কারণে ঝামেলা। আইপি তো আপনার ডিভাইসের আইপি শো করতেছে, এখানে নেটওয়ার্ক আইপি তো একই, প্রতিটা জিনিসের কোনো আলাদা আইপি আছে, রাউটারের একটা আইপি আছে, আপনার কম্পিউটারের একটা আইপি আছে, আপনার প্রতিটা ডিভাইস মানে প্রতিটা ইলেকট্রনিক ডিভাইস মানে একটা করে আইপি আছে। তো কোনো না কোনো জায়গায় সে ধরা খাই যাচ্ছে, কারণ রাউটার আপনার একটা, ওখানে তো ধরা খাই যাচ্ছে, বুঝছেন, ওইটার আইপিতে গেলে আপনাদের কোনোটাই, ঠিক আছে। তো আইপি তো আলাদা আলাদা, প্রতিটার জন্য আলাদা আলাদা আছে, ইলেকট্রনিক ডিভাইস মানে আলাদা আলাদা আইপি যে নেটওয়ার্ক সাপোর্ট করে, হ্যাঁ। জি বলেন। ব্যান বলতে মূলত জনপ্রিয় কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যান করে দেয় যদি স্প্যামিং এর কারণে, হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে তো ওয়েবসাইটে তো ঢুকতে পারবে, সমস্যা নেই, হ্যাঁ, অন্যান্য কিছু সমস্যা নেই, কিন্তু ফেসবুকই মোটামুটি ব্যান করে। ফেসবুক করে, আবার ধরেন মাঝে মাঝে আরো কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যারা বেশি বেশি নিউজ চ্যানেলই করলে, মানে বেশি বেশি স্প্যামিং করলে, মানে ইনবক্সে মেসেজ পাঠানো, ইনবক্সে লিঙ্ক পাঠানো, এগুলো যদি করে, এটা ফেসবুকের ভিতরে রুলস আছে যেগুলো বেশি বেশি করলে আমরা ব্যান করে দিই। এরকম অন্যান্য প্ল্যাটফর্মের রুলস থাকতে পারে, তো ওয়েবসাইটের জন্য কোনো ই নাই, ঠিক আছে, আপনার ওয়েবসাইট মানুষ ঢুকতে পারবে, সমস্যা নেই। জি বলেন। এখানে আমরা যখন লিঙ্কডিন আইডি থেকে ব্যান খাচ্ছিলাম একই আইপি অ্যাড্রেসের কারণে, এটা তো রাউটার থেকে নিয়ে হচ্ছে, রাউটার থেকে রাউটারে আরেকটা রাউটারের অ্যাড্রেস হলো, যে রাউটারে জান দিন সে তো মাদার রাউটার তো আবার একই আইপি, তো ওই রাউটারে তো আলাদা আইপি অ্যাড্রেস রয়েছে, ওই রাউটার আলাদা আইপি আছে, কিন্তু এখানে তো আমরা ওইভাবেই করছি, আমরা তো ল্যান্ড কানেকশনে লাগাচ্ছি, আমরা এখানে তো রাউটার কানেক্টেড না, এখানে আমরা সুইচ ইউজ করছি। এই ডিভাইসগুলো কি মূল কানেকশনে ওদের আইপি এটাই তো করব, কোনটা নেটওয়ার্ক আইপি দিয়ে ওটাই শো করবে, আপনাদের নেটওয়ার্কটা আসছে নেটওয়ার্ক হিসেবে ওই ওটার আইপি ওটাই শো করবে, তাহলে কি এই কি রাউটারটাকে সুইচ হিসেবে কাজ করবে, দ্বিতীয় ধরে তো অপশনাল রাউটার, এই সুইচ হিসেবে কাজ করবে। আপনারা যখন নেটওয়ার্ক এক্সপ্যান্ড করেন, সুইচ বাদে অন্য কোনো ভাবে কি এটা কি ব্যবহার করা যাবে, দুই রাউটারে একই নেটওয়ার্ক চলবে না, মানে একই আইপিতে চলবে। আপনারা ধরেন একটা রাউটার থেকে যখন ল্যান্ড নেটওয়ার্কে আরেকটা রাউটারে নেবেন, এটা আমরা সতর্ক করে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায় নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করার জন্য। সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে প্রাইমারি রাউটার, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি রাউটার, সেটা সুইচ হিসেবে কাজ করবে। ওই ফাংশন করার সময় আপনাকে সুইচ হিসেবে সেটাকে দিতে হবে, সুইচ ভাবে আপনি একই নেটওয়ার্কে দুইটা রাউটার চালাতে পারবেন, দুটো আলাদা আলাদা আইপি দিতে হবে, আলাদা 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 অনু নিতে হবে, আলাদা আলাদা নিতে হবে, আইপি নিতে হবে। আইপি তো মূলত হচ্ছে অনুর সাথে কানেক্টেড, অনুর সাথে কানেক্টেড না, নেটওয়ার্ক প্রোভাইডার তো আলাদা আলাদা অনু নিতে হবে আপনাকে,
ওটা জন্য একটা অনু নিতে হবে, এটা জন্য একটা অনু নিতে হবে। মেন কথা, মেন যে বোর্ড থেকে যে আইপি আসতেছে ওখান থেকে আপনার এটার জন্য একটা আইপি বরাদ্দ করতে হবে, বুঝছেন? আলাদাভাবে করতে হবে, নেটওয়ার্ক এক্সপ্যান্ড করতে হবে, এছাড়া কিছু না, এর কোনো সুবিধা নেই। এটা হলো এক্সটেন্ডেড মূলত অনু দিয়ে যেটা ধরতো ওখানে আরেকটা আইপি আছে ওইখান ওই অনু থেকে এটা একটা আইপি আছে ওইখান থেকে একটা রাউটার আনলে 5 টাকার রাউটারও থাকবে ওই একটা অনুতে দেবে ওইটাই সব কিছু, অনুতে যেটা আছে ওইটাই মানে আপনার ছেড়ে কিন্তু মেলা চলে গেছে। হ্যাঁ টপিক ছেড়ে মেলা চলে গেছে। আমরা নেটওয়ার্কিং এ চলে গেছি নাকি? আচ্ছা যেটা ছিলাম টপিক্সের বাইরে কথাবার্তা একটু কম বলি আমরা, কথাবার্তা ডিসকাস করলে অনেক ডিসকাস করা যাবে, সমস্যা নাই, ঠিক আছে? কারণ এগুলো নিয়ে ডিসকাসের শেষ নাই, এগুলো নিয়ে একটা সময় আমি অনেক এগুলো নিয়ে ঘাটাঘাটি করছে কেমনি কি কাজ করে, মাথায় আমার এগুলো কাজ করতো, বুঝছেন? যে এমনি আপনার মাথায় যেমন প্রশ্ন কাজ করতো আমার মাথায় এরকম প্রশ্ন কাজ করতো, কিভাবে কাজ করে এগুলো ঘাটাঘাটি করে 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 মোটামুটি একটু হলেও নলেজ গেইন করছি, যে নিজেকে চলার মতো একটু হলেও নলেজ গেইন করছি। হ্যাঁ, তো যাই হোক আমরা এসটিও তো ছিলাম, আমরা অত আইপি টাইপিতে যাই না, আমরা নেটওয়ার্কিং এ যেহেতু নাই, নেটওয়ার্কিং ক্লাস করতেছি না, তো নেটওয়ার্কিং ক্লাস করলে ওটা নেটওয়ার্কিং বুঝবো, আমরা যে টপিকটা আলোচনা করতেছি সেটাতে থাকি, ঠিক আছে? এসইও তে থাকার জন্য, এসইও কাজ করার জন্য আমাদের ডোমেন আর হোস্টিং বোঝাটা জরুরি, ঠিক আছে? তো হোস্টিং কি আমরা সবাই বুঝতে পারছি হোস্টিং কি জিনিস? হোস্টিং মানে হচ্ছে স্পেস, ভার্চুয়াল স্পেস, মানে অনলাইন জগতে আমাদের একটা স্পেস, সেটা হতে পারে 1 জিবি 2 জিবি 5 জিবি 10 জিবি, আপনার যতটুকু দরকার, আপনার ওয়েবসাইটের সাইজ অনুযায়ী, ওয়েবসাইটে কি কি থাকবে, ছবি থাকবে না ভিডিও থাকবে, কতটুকু জায়গা খাইতে পারে, এর উপর বেস করে আপনি যে কোনো স্পেস নিতে পারেন। স্পেসটা এমনই যে অনলাইন থেকে নিতে হবে এমন, স্পেস যে কোনো আপনার কম্পিউটারকে হোস্টিং হিসেবে ইউজ করতে পারেন। কেমনে? এখানে স্পেস আছে না, স্পেস মানে স্পেসই তো, মেমোরি স্পেসও স্পেস, কম্পিউটার স্পেস স্পেস, অনলাইন স্পেসও স্পেস, তাই না? সহজ বাংলা, তাহলে আমার কম্পিউটার স্পেস তো আছে, তাহলে আমি কেন আরেকজন থেকে কিনবো? হ্যাঁ, সেগুলো করা যায় তো। এই যে ব্লগ স্পট কালকে বললাম আপনাদের, ব্লগ স্পট কোনের স্পেস ইউজ করে? ওই জিমেইলের স্পেস ইউজ করে। হ্যাঁ, নিতে পারবেন 100 জিবি 500 জিবি, এটার ব্যবসা তো একসময় আমি করতাম, গুগল ড্রাইভের স্পেস বাড়ায় দেবো, ঠিক আছে? এটা একটা 100 জিবি 500 জিবি 2 টেরাবাইট 5 টেরাবাইট চালিয়ে নিতে পারবেন। হ্যাঁ, স্পেসের কাজ আপনার ওয়েবসাইটের ভিতরে অনেক কিছু থাকবে না, ছবি থাকবে, ইমেজ থাকবে, লেখা থাকবে, কন্টেন্ট থাকবে, অনেক কিছু থাকবে না, এগুলো তো কোনো এক জায়গায় রাখতে হবে না, কোনো একটা ফাইলে তো রাখতে হবে, ওই ফাইলের জন্য স্পেস লাগবে না? এটা হচ্ছে স্পেসের কাজ। ভিডিও রাখতে হবে তো, যেমন ইউটিউব তো ভিডিও থাকে, তো ইউটিউবে যে ভিডিও আপনার আপলোড দেন কোনো না কোনো জায়গায় থাকে না, তো ওটা একটা স্পেস আছে না? হ্যাঁ, সুরক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, স্পেস গুলো যেমন এই যে মেমোরি কিভাবে তৈরি হয়, মেমোরি, হ্যাঁ, বিট বাইট, ধরুন আপনাদের মেমোরি কিভাবে তৈরি হয় জানেন, বা এসএসডি কিভাবে তৈরি হয়, হার্ড ডিস্ক কিভাবে তৈরি হয়, স্পেস গুলো ওই রকমই। ধরেন আমাদের এই যে কম্পিউটারের স্পেস আছে না, হার্ড ডিস্ক আছে না, এরকম ধরেন হাজার হাজার শত শত হার্ড ডিস্ক একটার সাথে কানেক্টেড করে একটা টোটাল একটা আইটি সেন্টার বা সার্ভার রুম মানে ওটাই স্পেস, ওখান থেকে অল্প 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 করে আপনার কাছে বিক্রি স্পেস গুলো এইভাবেই তৈরি হয়েছে। অনেক হার্ড ডিস্ক, শত শত কোটি কোটি হার্ড ডিস্ক, এগুলো আবার কি করে, হার্ড ডিস্ক গুলো যেমন এগুলো আবার আমাদের কম্পিউটার কিন্তু অতিরিক্ত করা হয়, যারা কি করে যেমন মাইক্রোসফট, তারপরে গুগল, এদের তো বিশাল সার্ভার লাগে, বিশাল স্পেস লাগে না, ইউটিউব, এদের স্পেস গুলো কি করে এরা বিশাল বড় বড় মনে করেন হার্ড ডিস্ক গুলো বা কম্পিউটার গুলো একের সাথে কানেক্টেড করে একটা কন্টেইনার ভরে সমুদ্রের মধ্যে ফেলে, ঠিক আছে? সমুদ্রের মধ্যে ফেলে এটাকে মনে করেন খরচ বাঁচানোর জন্য, যেন ঠান্ডা থাকে, আলাদা ভাবে এসি দিয়ে মেনটেন করতে না হয়, সমুদ্রের মধ্যে ফেলাতে, যখন মেনটেনেন্স করতে হয় তখন আবার উঠায় মনে করেন কাজ করে, অথবা নিচে যায় কাজ করে। মানে স্পেস এর কনসেপ্ট ওই রকমই। একটা যেমন মেমোরির কনসেপ্ট, মেমোরি কিভাবে বানাই, মেমোরি বানাতে হলে মেমোরিকে আপনি স্পেস হিসেবে ইউজ করতে পারবেন, কিন্তু শর্ত কোথায়? আমরা যদি অনলাইনে দেখেন, আমার মেন কথা হচ্ছে আমার কি আমার উদ্দেশ্য হচ্ছে আমার ওয়েবসাইটে কেউ একজন আইসা আমাকে পাবে, আমার কন্টেন্ট গুলো পাবে, আমার ভিডিও গুলো দেখবে, তাই তো? এখন আপনি চাইলে আপনার পকেটের মেমোরিটাকেও স্পেসে ইউজ করতে পারেন, আপনি চাইলে আপনার এই কম্পিউটারকেও ওই সার্ভার হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু শর্ত কোথায়? যেটা ইউজ করেন স্পেস হিসেবে সেটা অলওয়েজ অনলাইন থাকতে হবে, অলওয়েজ অনলাইনে যুক্ত থাকতে হবে। আপনার কম্পিউটারকে যদি আপনি ইউজ করেন, আপনার কম্পিউটারকে অলওয়েজ 24 আওয়ার 24 ঘন্টা ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে আপনার কম্পিউটারটাকে সার্ভার হিসেবে ইউজ করতে হবে। সার্ভার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কম্পিউটার অনলাইনে যতগুলো স্পেস জেনারেট করি না তার জন্য কোনো না কোনো প্রোভাইডার আছে, অলওয়েজ ওখানে ইন্টারনেট। যখন দেখবেন সার্ভার ক্র্যাশ করছে, তার মানে ওই যে যেখানে স্পেসটা কিনছেন, যেখান থেকে স্পেসটা কিনছেন, সেটা কোনো না কোনো ক্র্যাক হয়েছে বা বন্ধ আছে বা কিছু একটা হয়েছে, যে কারণে আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন।
দিন শেষে আমরা রিকোয়েস্ট করি, ওয়েবসাইটের কাছে সার্ভারের কাছে রিকোয়েস্ট যায়, ওখান থেকে ডাটা নিয়ে এসে আমাদেরকে দেখে। এক কম্পিউটার আসে, এইটাই তো ইন্টারনেট, তো এটাই যে এক কম্পিউটার তথা এক কম্পিউটার আসে, এইটাই তো বেসিক কনসেপ্ট অফ ইন্টারনেট। ওখানে একটা কম্পিউটার আছে, ওখানে একটা সবকিছু আছে, আমি এখান থেকে রিকোয়েস্ট করতেছি, ও ওখান থেকে ট্র্যাক করে আমাকে দিচ্ছে। এটাই মূলত ইন্টারনেটই তো এটা। এর উপরে তো টোটাল ইন্টারনেট বা সফটওয়্যার বলেন, যা কিছু বলেন, সবকিছু কিন্তু এর উপরেই বেস করে দাঁড়িয়েছে। তো আমরা তাহলে আমাদের কম্পিউটারকেও স্পেস হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? ইউজ করতে পারবো কিভাবে? আমাদের কম্পিউটারকে 24 আওয়ার করতে হবে। তা আমরা এছাড়া আমরা আরেকটা ওয়ে আছে, আমরা লোকালি আমাদের কম্পিউটারকে হোস্টিং হিসেবে ইউজ করতে পারি, যেটা আমরা করবো। আমরা লোকালি কিভাবে আমাদের কম্পিউটারকে হোস্টিং স্পেস বানাতে হয় সেটা আমরা করব। কারণ আমাদের সবার তো আর ওই স্পেস কেনার টাকা হবে না, আমাদের তো কয়েকদিন পর ওয়েবসাইট ডেভেলপমেন্ট শুরু করতে হবে, ক্লাস শুরু করতে হবে না, কিন্তু আমাদের সবার তো আর ওয়েবসাইট কেনার মানে হোস্টিং কেনার জন্য বাজেট নেই, আমাদের পক্ষ থেকেও বাজেট নেই। তখন আমরা কি করবো? আমাদের কম্পিউটারে যে জায়গাটা আছে সেটাকে আমরা হোস্টিং হিসেবে ইউজ করবো, আমাদের কম্পিউটারে আমরা রান করবো। সেই ক্ষেত্রে অসুবিধা কোথায়? যে আমি জানি আমি আপনার কম্পিউটারে ইন্টারনেটে সার্চ করে বের করতে পারবো, আপনার কম্পিউটার থেকে আপনার ওয়েবসাইট সবকিছু দেখালো, বুঝছেন? আপনার ব্রাউজারে দেখতে পারবেন, কিন্তু আপনার কম্পিউটার থেকে। কারণ এটা লোকাল এরিয়ার ভিতরে আমরা করবো, শুধু লোকাল নেটওয়ার্কের ভিতরে কাজটা করবো। যখন আমার কম্পিউটার ইন্টারনেটে যুক্ত থাকবে তখন আপনি দেখতে পারবেন না, আপনার কম্পিউটার ইন্টারনেটে যুক্ত হলে সার্ভারের জন্য সেটিং করতে হবে, সার্ভার সেটিং করতে হবে, ঠিক আছে? ল্যান নেটওয়ার্ক দিয়ে করা যেতে পারে, কিন্তু কখনো করে দেখিনি। ল্যান নেটওয়ার্ক দিয়ে করা যেতে পারে, লজিক্যালি করা যেতে পারে, কিন্তু সার্ভারে হয়তো ইয়েতে কানেক্ট করতে হবে, হয়তো বা কোনো সেটিংস আছে, ইন্টারনেটে কোনো সেটিংস আছে। হ্যাঁ বলেন। কোনো টাকা দিতে হবে না, নিজের স্পেস ইউজ করলে কোনো টাকা দিতে হবে, কিন্তু নিজের স্পেস ইউজ করলে আপনার নিজের স্পেস তো আপনার এই কম্পিউটার কি 24 আওয়ার আপনার কি সার্ভার হিসেবে ইউজ করা সম্ভব? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এটা তো না, সার্ভার হিসেবে ইউজ করার জন্য কম্পিউটার আলাদা হয়, কনফিগারেশন হাই কনফিগারেশনই থাকে। হ্যাঁ, এটা তো সম্ভব না 24 ভার্চুয়াল স্পেস। তো আমাদের চাইতে হবে হচ্ছে ভার্চুয়াল স্পেস, যারা হ্যাঁ 500 দেবে, তো ওইটাই দেখাবে থাকে। তো আপনাদের আমরা যদি অনলাইনে যাইতে চাই তাহলে আমাদের একটা ভার্চুয়াল সার্ভার ভাড়া নিতে হবে বা কিনতে হবে। ভাড়াই নেই, কেনা তো আর পসিবল না। আমরা 1 বছরের জন্য সাপোজ ভাড়া নিই, তো আমাদের ক্ষেত্রে ধরেন আমরা যদি 10 জিবি সার্ভার নেই, বাংলাদেশে কিছু প্রোভাইডার আছে, বিদেশিতে কিনলে গেলে মনে করেন $40 $50 লাগে, বাংলাদেশে অনেকে 1500 টাকাও দেয়, ঠিক আছে? 1500 টাকাও দেয়, হয়তো সার্ভারের কনফিগারেশন হয়তো ভালো না। টোটালি তো ডিপেন্ড করে হচ্ছে কনফিগারেশন উপর, আপনার কম্পিউটার কতটুকু ফাস্ট হবে বা কতটুকু ভালো চলবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? কনফিগারেশনের উপর। আপনার কম্পিউটারে কতটুকু র্যাম আছে, কতটুকু ভালোভাবে চলতেছে, সেম টাইপেরই আপনি ধরেন ওইখানেও সার্ভারের কনফিগারেশনের উপরে সবকিছু ডিপেন্ড। তো এটা হচ্ছে বিষয়। তো আমরা হোস্টিং হয়তো নিব না, না নিয়ে আমরা লোকাল সার্ভারে কাজ করব। তারপর ডোমেনের বিষয়টা তো বললাম, হ্যাঁ, যে আমাদের এই জিনিসটা হচ্ছে ডোমেন। হ্যাঁ, আচ্ছা, ডোমেনের আগে দেখেন, সবাই খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে ডোমেনের আগে HTTPS ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি, হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি নাকি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা মনে রাখবেন, হাইপার টেক্সট কি আর হাইপার টেক্সট কি জানি আমরা, কি হাইপার টেক্সট কি? হ্যাঁ বলেন, বললেন তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তো সবাই বলবেন, সবাই মনে হয় এটা পড়াশোনা করছে, হয়তো জানেন। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলটা জিনিসটা কি বলেন? এগুলা ইন্টারনালি আপনাদেরকে কি জন্য বোঝাচ্ছে, এগুলো বোঝা আপনাদেরকে জরুরি, কারণ কাজ করতে গেলে কোথায় ইম্প্যাক্টফুল এটা আপনার বোঝা জরুরি। হ্যাঁ, কাজ করতে গেলে হয়তো আপনি জাস্ট এটুকু চেক করবেন যে এটা আছে কি নাই, ইয়েস অর নো, ঠিক আছে? কিন্তু যখন দেখবেন এটা নাই, যখন ক্লায়েন্টকে বোঝাইতে হবে এটা কতটা জরুরি, তখন আপনার এর পিছনে থিওরি জানা দরকার না? আপনাকে বোঝাইতে হবে যে আপনার যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর কিনা নন সিকিউর, এটা আপনি জানেন না এটা কি জিনিস, মানে কিভাবে কেন এটা জরুরি, তাহলে তো আপনার জন্য ঝামেলা হয়ে যাবে, ক্লায়েন্ট নেগোসিয়েশন করতে পারবেন। ঠিক আছে, প্রোটোকল মানে কি? হ্যাঁ, প্রোটোকল সাধারণত প্রোটোকল সার্চে কি আসে ট্রান্সলেশনে? সুরক্ষা কি আসে? আমি যেটা বুঝি এটা কিনা প্রোটোকল, ওই
আমার মনে হয় স্টোরেজ থেকে প্রোটোকল যে ডাটাকে ওয়েবসাইটে আনাই হচ্ছে। আমি যতটুকু জানি যে প্রোটোকল হচ্ছে একটা প্রসেস বা পন্থা একটা হচ্ছে পদ্ধতি, ঠিক আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল মানে হাইপার টেক্সটকে ট্রান্সফার করার একটা পদ্ধতি। এটা আমার যতটুকু নলেজ আছে এটা। হ্যাঁ, হাইপার টেক্সটকে ট্রান্সফার করে কোথায় ট্রান্সফার করে? সার্ভার থেকে ক্লায়েন্টের মাঝখানে ট্রান্সফার করে, ঠিক আছে? এইটার পদ্ধতিকে বলা যায় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন হাইপার টেক্সট কোনটা? আমরা যে লিখি যে আমরা HTML সময় নাম শুনছি, মানে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যত ওয়েবসাইটই বানাই না কেন দিন শেষে আমরা HTML বানাই, যে ল্যাঙ্গুয়েজই করেন মানে ফ্রন্ট এন্ড কিন্তু HTML থাকে, ঠিক আছে? ওয়েব ডিজাইনে বলেন সফটওয়্যার HTML অথবা XML যায়, কারণ যে কোনো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজকে মানে ক্লায়েন্ট সাইড থেকে মানে সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে ট্রান্সফার করার যে প্রসেসটা সেটাকে বলে HTTP, ঠিক আছে? এই প্রসেসটা সিকিউর কি নন সিকিউর? প্রসেসটা কি একটা রাস্তা, এখানে সার্ভার আছে, আমি প্রথমে বললাম এক জায়গায় সার্ভার থাকে মানে যেখানে আপনার ডাটা গুলো থাকে। এখানে আমি আসছি, আমি আপনার ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি, তাহলে আমি যখন আপনার ওয়েবসাইটে ডেকে সার্চ দিব তাহলে আমার একটা রিকোয়েস্ট আপনার সার্ভারে যাবে, যাওয়ার পরে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে ওখান থেকে সেই ডাটাগুলো নিবে, নিয়ে আমার কাছে পৌঁছাবে। পৌঁছানোর মধ্যে একটা রাস্তা আছে, এই রাস্তাটা আসলে নিরাপদ কি নিরাপদ না, এই রাস্তার মাধ্যমে কেউ একজন হ্যাকার ঢুকতে পারে, আইপির ভিতরে একজন হ্যাকার ঢুকতে পারে, ঢুকে কি করবে আপনার কাছে আসার আগেই সে ওই তথ্যটাকে ম্যানিপুলেট করে দিল, ম্যানিপুলেট করে আপনার কাছে অন্য একটা তথ্য পাঠায়, ঢুকতে পারে না? তো এই রাস্তাটা কতটুকু সিকিউর, এর জন্য আমরা একটা সিকিউর, এটাকে বলে SSL, একটা সিকিউর একটা আমরা জিনিস ইউজ করি যেটাকে মানে টোটাল রাস্তাটাকে আমরা সিল করে দিই, যে এই রাস্তার মধ্যে থার্ড পার্টি কেউ ঢুকতে পারবে না। আমি রিকোয়েস্ট দেবো, সার্ভারে যাবে, সার্ভার থেকে সরাসরি আমার কাছে আসবে, এর ভিতরে ঢোকার কোনো অপশন থাকবে না। এটাকে আমরা বলি গুগলে সার্চ দিলে একটা ইমেজ আসছে, কনসেপ্টটা খুব সহজে বলা। আচ্ছা, সহজে বলা যাচ্ছে না? দেখি HTTPS দেখেন, এই যে ইমেজ এই ইমেজে এটা আচ্ছা ইমেজটা দেখি। ও এত সময় লাগে কেন? হাইপার টেক্সট ডেটা চলাচলের পর হাইপার টেক্সট তো একটা টেক্সট, আর ট্রান্সফার মানে কি? ট্রান্সফার মানে চলাচলের পথ, প্রোটোকল মানে একটা প্রসেস, যেটা আমি বুঝি, আমার জ্ঞান যেটা বলে এটাই। হ্যাঁ, এই দেখ বলেন সার্ভারে ক্লাসে উৎপাদন প্রদানের জন্য মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলটা কাজ করে। হ্যাঁ, সুরক্ষা দেয়। এসটা হচ্ছে সুরক্ষা দেয়, এসটা হচ্ছে সিকিউর, এর লাস্টে যে এস, অনেক ক্ষেত্রে দেখবেন এস আছে, অনেক ক্ষেত্রে এস নাই। এসটা কখন থাকে? এসটা হচ্ছে যদি আমি হাইপার টেক্সট ট্রান্সফার মানে আমার ডোমেনের সাথে আমি যদি আমার SSL-টাকে, SSL একটা সিকিউরিটি সিস্টেম, হ্যাঁ SSL দেখেন কি জিনিস, SSL সিকিউর ইওর ওয়েবসাইট না, এটা হচ্ছে SSL এর ইটা কি, SSL ফুল নেম দেখেন, এটা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন ইউজার ইন সিকিউর ওয়েবসাইট নরমাল ওয়েবসাইট, নরমাল HTTP, হ্যাঁ এখান থেকে ওইদিকে আসছে। আর যখন আপনি ইনক্রিপশন তো আমরা বুঝি, SSL করে ইনক্রিপ্টেড করে ফেলে, এই লাইনটাকে, এই প্রসেসটাকে যে ইউজার থেকে আমার সার্ভারের মাঝখানের যে কমিউনিকেশন চ্যানেলটাকে সেটাকে ইনক্রিপ্টেড করে ফেলে। ইনক্রিপ্টেড মানে কেউ যদি ঢুকেও ফেলে সেটাকে ই করা পারবে, মানে আবার ক্রিপ্টেড করতে পারবে না, মানুষের বোধগম্য ভাষায় নিয়ে আসতে সে পারবে না, এরকম একটা ইনক্রিপ্টেড সে একটা সিল করে দেয়, যেটাকে আমরা সিল বলতে পারি আর কি। হ্যাঁ, যেমন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ইনক্রিপ্টেড না, ইনক্রিপ্টেড তো সবাই বুঝি আমরা। ইনক্রিপ্টেড মানে যে এমন একটা ধরেন সুরক্ষিত একটা জিনিস, যেমন SSL সার্টিফিকেট। তো SSL সার্টিফিকেটটা যদি আমরা ডোমেনের উপর নেই, তো ডোমেনটা আপনার বেসিক অবস্থায় আপনারা SSL সার্টিফিকেট, অনেক প্রোভাইডার আছে যারা SSL সার্টিফিকেট সহ দেয়, অনেক আছে SSL সার্টিফিকেট ছাড়া দেয়। তো আমরা সবসময় টেকনিক্যাল বিষয়টা অ্যাঙ্গেল থেকে চিন্তা করবো। আমরা যখন ডোমেন পারচেজ করবো বা ক্লায়েন্টের ডোমেনকে আমরা যখন অবজার্ভ করবো, তখন আমরা দেখবো যে আসলে এখানে SSL আছে কিনা, তো SSL থাকাটা আমাদের টেকনিক্যাল এসইওর জন্য খুবই জরুরি। বুঝতে পারছেন? এই যে হাইপার টেক্সট বোঝালাম, এর মেন কারণ হচ্ছে আমাদের SSL-টাকে চেক করা, ঠিক আছে? SSL-টাকে আছে কেন, তো SSL আছে কি নাই এটা বুঝবেন হচ্ছে HTTPS না HTTP। যেমন আপনি যে কোনো একটা গভর্নমেন্ট সাইটে যান, কোনোটাতে SSL নেই। দেখেন একটা গভর্নমেন্ট সাইটে যায়, কোন সাইটে যাবেন বলেন? আমাদের যুব উন্নয়নের সাইডে যায়, ঠিক আছে? আচ্ছা কি যুব উন্নয়নের সাইডে
ইয়ং তাই ওইভাবে আসে না, মাই শুভ অনলাইন লিখি আমি মোস্টলি আমি যত গভর্নমেন্ট সাইট দেখছি বেশিরভাগই দেখছি এরকম এটা আছে, দেখছি এটা আছে তো অনেকগুলোতে নাই আমি দেখছি। দেখেন এনআইডি সাইটে দেখছেন NYID, হ্যাঁ, নট সিকিউর, দেখছেন? আমি অনেকগুলো সাইট দেখছি এরকম যে গভর্নমেন্ট সাইট এগুলো নাই, আবার টেলিগ্রাম নাই, নাই। তো এগুলোতে কিন্তু নাই যে নট সিকিউর করতেছে, নট সিকিউর মানে ক্রমে সই করতেছে নট সিকিউর। তো গভর্নমেন্ট সাইটের অনেকগুলোতেই দেখবেন যে HTTPS মানে এসটা নাই, সিকিউর নাই, যে চ্যানেলটা সিকিউর না, এনক্রিপ্টেড না। নট সিকিউর দেখাচ্ছে, হ্যাঁ সিকিউর না, হ্যাঁ নট সিকিউর, এমনি দেখাচ্ছে নট সিকিউর, HTTPS নাই দেখে নট সিকিউর দেখাচ্ছে। হ্যাঁ এরা করতে পারবে। তো এরকম অনেক আমাদের কনফিডেন্সের অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে এগুলো নাই, এগুলো সহজে হ্যাক করতে পারে, সহজে এই জন্যই করতে পারে যে কোনো সিকিউর কোনো চ্যানেল নাই বা এনক্রিপ্টেড কোনো কিছু নাই, চাইলে কিন্তু এই চ্যানেলে ঢুকতে পারে না, অ্যাড্রেসে করে সুন্দরভাবে তাদের যে প্রসেস আছে প্রসেসে কিন্তু তারা করতে পারে। এর জন্য তো সরকারি বা গভর্নমেন্ট ওয়েবসাইট গুলোকে করা তো খুব সহজ হয়ে যায় তাদের জন্য। এদের জন্য কিন্তু খুব বেশি টাকাও লাগে না, যদি গভর্নমেন্ট 400-500 টাকা লাগে যে একটা সিকিউর একটা সিস্টেম বসায়, তারপরও মনে করেন এই টাকাটা বাঁচে। হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো মানে বাংলাদেশ ব্যাংকে আছে কিনা এগুলা, বাংলাদেশ ব্যাংক আছে একবার হিসাব তৈরি হয়েছে দেখে তো শিখছে, এখন এমন বুদ্ধি কি সিকিউর করা বাদ দিয়ে এখন বন্ধ রাখে, মানে সবকিছু বন্ধ করে দেয়, মানে পারতেছি না দেখে কি করা বুঝছেন, মানে বন্ধ করে দেয়, মানে ওদের যে সিকিউরিটি মেইনটেইন মানে মডিউল কি বলবো কিভাবে হ্যাক করছে দেখছেন, একদম কি প্রসেস হ্যাক করছে, একটা প্রিন্টারের মাধ্যমে, একটা প্রিন্টারের আইপির মাধ্যমে সবকিছু করে ফেলছে। চিন্তা করা যায় প্রিন্টারের আইপির মাধ্যমে জাস্ট নেটওয়ার্কে এন্ট্রি করছে, নেটওয়ার্কে এন্ট্রি করে একবার সবকিছু শেষ করে। ব্যাংকগুলোতে তো আলাদাই নেটওয়ার্ক থাকে, ব্যাংকগুলোর ভিতরে কিন্তু প্রতিটা ইয়েতে নেটওয়ার্ক থাকে, ব্যাংকের যেমন আপনাকে আর্মি সার্ভারের কথা বললাম না, ব্যাংকগুলো ওরা ইন্টারনাল সার্ভার, আর্মি সার্ভার মতো অতটা একদম টোটালি ইন্টারনেটকে আলাদা করে ফেলে এরকম না, ওরা একটা সিকিউর থেকে নেয়, নিয়ে ওদের ভিতরকার যে কানেকশন গুলা ওরা একটা সার্ভার রুম নিজেরাই বানায়, প্রতিটা ব্যাংকের আলাদা আলাদা সার্ভার রুম আছে, সার্ভার রুম বানায়, ওই সার্ভারের সাথে তারা ইন্টারনাল কানেক্ট করবে, মানে ওই যে লোকাল নেটওয়ার্কের ভিতরে, লোকাল নেটওয়ার্কের ভিতরে ওখানে চাইলে আপনারা বাইরে থেকে এন্ট্রি করতে পারবেন না, বাইরে থেকে বাইরের ইন্টারনেট ইউজ করে কাজ করতে পারবেন। আমরা ল্যান ইউজ করি, তো ল্যান ইউজ করলে কি হয় সিকিউর থাকে যে আমাদের লোকজনের বাইরে কেউ একজন এখানে আসতে পারবে না। তো ওই ল্যানে ঢোকার জন্য তাহলে আমাদের তো কোনো একটা অ্যাক্সেস লাগবে, ওরা ওই হ্যাকাররা ইউজ করছিল কি একটা প্রিন্টারের নষ্ট প্রিন্টারের একটা আইপি কে তারা কপি করে ওই আইপির পরিচয় দিয়ে ওই ল্যানের ভিতর ঢুকছে, মার্কসিং করে ল্যানের ভিতর ঢুকে ওই আইপির মাধ্যমে ওই প্রিন্টার আইপি কে কম্পিউটার আইপিতে কনভার্ট করে যেভাবে হোক ঢুকে মনে করেন ওখান থেকে ট্রান্সফারটা করছে, বুঝছেন? এইভাবে এই জিনিসটা প্রসেসটা করছে। নষ্ট একটা প্রিন্টার ছিল অনেকদিন বন্ধ ছিল, তো ওগুলা মনে করেন কি করে হ্যাঁ পাইছে ইন্টারনাল কোনো কিছু আসে, অবশ্যই আইপি তো ধরেন ওখানে নষ্ট, এটাও জানলো কিভাবে, এটাও জানলো কিভাবে যে আমার ইয়ের ভিতর নষ্ট, অবশ্যই কিছু ইয়ে আছে, স্পাই আছে, কিছু কিছু তথ্য তারা পাইছে, তারপরে সেটা একটা করতে পারছে। হ্যাঁ অনেক দিনের গবেষণা করে এসে ওই জায়গায় গেছে, সাকসেসফুলি করতে পারছে। আচ্ছা যাই হোক, ওইটাই তো ওই যে 80% মানে 80%। আচ্ছা, তো আমরা এই যে ডোমেন আর হোস্টিং এর পার্টটা কি সবাই বুঝতে পারছি? আমরা কনসেপ্টে কথা বলি, কারণ অনেক কাজ আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ জিনিসটা কি বুঝছি? হোস্টিং তো জায়গা, তার ভার্চুয়াল স্পেস, আর ডোমেন আছে আপনার এই যে আইডি অ্যাড্রেস একটা মাস্কিং প্রসেস, একটা নাম, আর ডোমেনের সাথে অবশ্যই আপনারা খেয়াল করবেন HTTPS টা, মানে সিকিউর কি সিকিউর না। আপনি বলতে পারেন যে ডোমেন কথাটা বাড়ির নাম আর হোস্টিং কথাটা বাড়ির জায়গা, এই এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। যেখানে নট সিকিউর আসছে আমাদের কি নরমালি এরকম আসে? অবশ্যই সবার ওই যে দেখালাম তো, সব ডোমেন ওদের থেকে রেজিস্টার্ড হয়, আর বিক্রি করে অনেক ডিলার আছে, অনেক কি আছে বুঝছেন, অনেকে বিক্রি করে, কিন্তু ওদের থেকে ডিলার নেই, মানে মেন কথা ওদের সাথে কানেকশন আছে। ঠিক আছে, আপনিও চাইলে নিতে পারবেন কোন একটা ধরেন, আবার ওই সাব ডিলারেরও সাব ডিলার আছে। ঠিক আছে, আমরা চাইলে সাব ডিলার নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশে যারা কাজ করতো সবাই সাব ডিলারে কাজ করে, সরাসরি ডিলারশিপ নেই। কিছু বড় বড় নেম চিপ আছে, তারপর বড় বড় যে প্রোভাইডার আছে যারা হচ্ছে ডিলার, ওদের থেকে আমরা আবার রিসেলে মানে হোলসেলে কিনে আমরা আমাদের কি করি, হ্যাঁ সাব ডোমেনে বিক্রি করি, সাব ডিলারে। হ্যাঁ
এইচটিটিপি এর কাজ হচ্ছে সার্ভারে অনেক কিছু থাকে বুঝছেন, একটা সার্ভারে আপনার ওয়েবসাইটের ইমেজ টিমেজ অনেক কিছু থাকে, কিন্তু একটা সার্ভারের মেন একটা আছে, মেন একটা ফাইল আছে যেটাকে বলে ইন্ডেক্স ফাইল। প্রতিটা সার্ভার মানে ওয়েবসাইটের একটা মেন ফাইল থাকে, সেটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। তো সব পুরো ওয়েবসাইট ওই ইন্ডেক্স ফাইলের ভিতরে, ইন্ডেক্স ফাইল হচ্ছে দরজা, ঠিক আছে? ওই দরজা ইন্ডেক্স ফাইলে যেভাবে লেখা থাকে এইচটিটিপি ওই ইন্ডেক্স ফাইলে মোটামুটি ইন্টারফেসটা কি আসবে, কিভাবে আসবে, কখন কিভাবে আসবে, বিভিন্ন রুলস টুলস সবকিছু ওইখানে লেখা। তো এইচটিটিপি ওই ইন্ডেক্স ফাইলকে, ইন্ডেক্স ফাইলও কোডিং এ থাকে, সবকিছু মিশ্রণ থাকে, হ্যাঁ। ও জাস্ট ওখান থেকে কন্টেন্টে কি আসবে ওই জিনিসটা শুধু নিয়ে আসে, বুঝছেন? ওই জিনিসটা নিয়ে আসে। ওই ইন্ডেক্স ফাইলের মধ্যে সব ফাংশনালিটি গুলো থাকে। ওটা দেখার পরে ওখানে বাটন আছে, বাটনে ক্লিক করলে কি হবে, ওটা ওয়েবসাইটে সার্ভারে বলা আছে, তখন আবার ওইটা ক্লিক করবো, ওখানে আবার সার্ভারে চলে যাবে, আবার সার্ভার থেকে আবার রিকোয়েস্ট করবে। এগুলো কিন্তু সার্ভারে যাচ্ছে, আবার আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে একবার কিন্তু পুরো ওয়েবসাইট আপনার সাথে লোড হয় না। তো এই যে ট্রান্সফারের যে সিস্টেমটা, এটা হচ্ছে এইচটিটিপি করে। কোথায় কি করলে, কি অ্যাকশন নিলে, কি ট্রান্সফার করতে হবে, কি রিকোয়েস্ট দিতে হবে, ওই রিকোয়েস্টের বেসিসে কি আবার আনতে হবে, এই জিনিসগুলো এই করে, মানে একটা ওয়েটারের মতো কাজ করে। আপনি হচ্ছে ধরেন রেস্টুরেন্টে বসে ধরেন কাজ করতেছেন, এগুলোর জন্য আবার ডিজাইন করতে হয়, মানে এইটার জন্য আবার মনে করেন ওয়েটার ডিজাইন করতে হয়, যেটাকে আমরা বলি এপিআই ডিজাইন, ঠিক আছে? এপিআই ডিজাইন করতে হয় একটা ওয়েবসাইটের মধ্যে। ধরেন সার্ভার থাকে একটা জিনিস, ক্লায়েন্ট থাকে একটা জিনিস, মাঝখানে যে যাতায়াত পন্থাগুলো, যে প্রসেস গুলো আছে, কে কি করবে, কে কি কমান্ডে কাজ করবে, আপনি কোথায় ক্লিক করলে কি কমান্ডে ইমপ্লিমেন্ট হবে, এগুলোর জন্য আমরা মাঝখানে একটা পথ ডিজাইন করি, সেটাকে বলে এপিআই ডিজাইন। যে একজনের কাজ হবে শুধু নিয়ে আসা, একজনের কাজ হবে প্রোভাইড করা, একজনের কাজ হবে কোনো কিছু রাখা, একজনের কাজ হবে কোনো কিছু ডিলিট করা, না বিভিন্ন ধরনের এপিআই আমরা কাজ, এপিআই ডিজাইন করে কাজ করি, হ্যাঁ। মানে এক একজন এক এক ধরনের কাজ করে থাকে। এই কন্ট্রোল গুলো করে থাকে যে প্রসেসে হয়ে থাকে, এই প্রসেসটাকে বলা হচ্ছে এইচটিটিপি, ঠিক আছে? আচ্ছা, তো ডোমেন হোস্টিং গেল। তো আমরা এই ডোমেন হোস্টিং এর যে বিষয়গুলো দেখবো যে সিকিউর কিনা। তারপর আমরা টেকনিক্যাল ইস্যুতে ছিলাম, টেকনিক্যাল ইস্যুতে আসি, কাটলাম, এখান থেকে আমরা যে কোনো ডোমেনের আমরা ট্র্যাক রেকর্ড বের করতে পারি, এটাও সেভ করে রাখবেন who.is। এখান থেকে আপনার যে কোনো ডোমেনের হিস্টোরি, ডোমেনের মালিকানা কি আছে, ডোমেনটার কতদিন মনে করেন এক্সপায়ার ডেট আছে। আপনার যদি কোনো ডিজায়ার ডোমেন কিনতে চান, যে সাপোজ একটা মনের মতো ডোমেন পাচ্ছেন না, বা একটা পাইছেন কিন্তু ওটা অলরেডি আরেকজনের কাছে আছে, তো সেটা যদি অনবরত মনিটর করতে চান, who.is এ যাবেন, ওই ডোমেনটা সার্চ দেবেন, ওর লাস্ট এক্সপায়ার কবে ওই পর্যন্ত ওয়েট করবেন, দেখেন ওর রিনিউ করে কিনা, বা ওর সাথে ওর মালিকের নাম্বার টাম্বারও দেওয়া থাকবে, ওর সাথে কমিউনিকেশন করা যায় কিনা, দিয়ে ওখানে এক্সপায়ার ডেট আছে, দেখেন ওখানে সবই আছে। যোগাযোগ করবেন যে ভাই আমার এটা আপনি দিবেন কিনা, আমি এই ডোমেনটা নিতে চাচ্ছি, আপনার যদি ছেড়ে দেন, অথবা অনেক সময় নেগোসিয়েশন করে ওই ট্রান্সফার, ডোমেন ট্রান্সফারও করা যায়, একজন থেকে আরেকজন ট্রান্সফার করা যায়, হ্যাঁ, বিক্রি করে দেওয়া যায়। অনেকে এই ডোমেনের বিজনেস শুরু করে, কি করে জানেন, মানে ভালো ভালো ডোমেন যেটা মনে করেন মানুষ কিনতে পারে, নিজে কিনে রাখে, নিজে স্টোর করে রাখে। যখনই কেউ একজন মনে করেন ওই ডোমেনে ওর পছন্দের ডোমেন, ওর তো দরকার, ডোমেনই তো সবকিছু। মানে একটা মানুষ আপনার বিজনেস শুরু করবেন, আপনি একটা নামে বিজনেস শুরু করছেন, ওই নামে যদি ডোমেন না পান, তাহলে আপনার তো একটা কি কাজ করে না, 500 টাকা, তখন 5000 টাকা তো মানুষ কিনে। তো অনেকে স্টক করে রাখে, স্টক বিজনেস, ইন্টারনেটের স্টক বিজনেস হলো ডোমেন বিজনেস, হ্যাঁ, কিনে রাখে, হ্যাঁ, আমাদের এমপি নামে একটা ডোমেইন আটকে রাখছে, ওটা অনেক টাকা অফার করতে এমপিদের যে এই আইসিটি মন্ত্রণালয় থেকে দিচ্ছে না। ওই তো অনেকেই কিনে রাখে, এরা যারা বিজনেস করে শুধু ডোমেন কিনে রাখে বিজনেস করে। অনেকে এক একজন 8টা 10টা 20টা 50টা 100টা 500টা 1000 ডোমেন কিনে রাখে। হ্যাঁ, এরকম অনেক ফেসবুকে গ্রুপ দেখবেন, যে ডোমেন বাই সেলের গ্রুপ আছে, তারা কিনে রাখে, পরে মনে করেন ভালো ভালো ডোমেন গুলো বিক্রি করে। এই কিনে রাখার কারণে একবার কিনলে তো ওই ডোমেন আর কেউ কিনতে পারবে, কেউ কিনতে পারবে না। মানুষের মধ্যে লিমিটেশন হয়ে যেতে, একটা মানুষ একটা ডোমেন কিনতে পারবে, এরকম কোনো লিমিটেশন, বুঝছেন? এরকম এক্সপার্ট হলে কিনতে পারবে। অনেকে আবার এক্সপার্ট ই করে, ভালো ডোমেন হলে কি নিজেই রিনিউ করে রাখে, বারবার রিনিউ করে, ওরা আমি বিক্রি করার আগ পর্যন্ত আমি রিনিউ করবো, যখন আমি বিক্রি করবো তখন একটা হাই দামে বিক্রি করবো। একটা হিস্টোরি আছে না, ফেসবুকের ডোমেন কিনছিল না, ঢাকার একজন গ্রিন রোডের একজন কিনছিল, facebook.com.bd এরকম কিনছিল, সরকার থেকে কিনছিল, কেনার পরে কি এক অবস্থা, কোর্ট পর্যন্ত চলে গেছিল, জানেন? ফেসবুক করে অফারও করছিল, অনেক টাকা অফার করছিল, ডোমেনটা আপনি আমাদের দিয়ে দেন। ওরা একটা ইন্টারনেট কোম্পানি, মানে ইন্টারনেটে ওয়াইফাই সাপ্লাই দেয়, বুঝছেন? ওয়াইফাই কানেকশন দেয়, এরা হচ্ছে ডোমেনটা কিনে রাখছে। তারপর তো রুলস চেঞ্জ করছে, বাংলাদেশ সরকারে এখন রুলস কি করে ফেলছে, .com.bd এখন নতুন রুলস জারি করছে। আগে তো যে কেউ কিনতে পারতো, হ্যাঁ, এখন আপনি যে নামে কিনবেন ওই নামে আপনার বিজনেস আছে কিনা, আপনার ট্রেড লাইসেন্স, কত ডকুমেন্ট এখন দিতে হচ্ছে, টিন সার্টিফিকেট, সবকিছু, মানে ওই নামের সাথে ওরা ভেরিফাই করবে যে আপনার বিজনেসের নামের সাথে ডোমেনের নামটা আসলে ম্যাচ করতেছে কিনা, নাকি আপনি উদয় এমনি একটা ডোমেন নিজে মনে করেন স্টক করার জন্য কিনতেছেন,
এগুলো ভেরিফাই করে দেন আপনাকে কে বুঝলেন .com হচ্ছে টপ লেভেল ডোমেন, হ্যাঁ .bd এটা হচ্ছে সাব ডোমেন, মানে এটা রিজিওনাল ডোমেন। তো এটা বাংলাদেশ থেকে ইস্যু করা যায়, হ্যাঁ যে কেউ সরকার থেকে নিতে হবে, বিটিসিএল থেকে নিতে হবে, এটা যে কেউ প্রোভাইড করে না, এটা শুধু মনে হয় বিটিসিএল প্রোভাইড করে, অন্যরাও প্রোভাইড করে, বিটিসিএল যাদের যাদের ডিলারশিপ দিছে বা বাংলাদেশে টেলিকমিউনিকেশন আছে, টেলিকমিউনিকেশন কি বলে অথরিটি যেটা আছে বা ওই ওরা এটা শুধু দেয়। .com .bd নিতে পারবেন, আপনি একটা ডোমেন নিতে যাচ্ছেন, ওর জন্য ট্রেড লাইসেন্স করতে হবে, আগে আগে এমনিতেই নেওয়া যাবে, টাকা দিলে দিয়ে দিত, হ্যাঁ ওই জন্য ওই যে ফেসবুকের এই ঘটনা ঘটার পরে এখন ওই যে রুলস করছে ট্রেড লাইসেন্স দাও, কোম্পানির মনে করে দাও, দিয়া তুমি সমস্যা টাকা দিলে নিতে পারো, ওই সবগুলো ঠিক থাকে। আচ্ছা এটা ধরেন আমি একটা ইয়েতে যাই 1. শেষের দিকে, আচ্ছা এখানে দেখেন নিচের দিকে আসেন, এটা তো ডোমেনের ইয়ে দেখেন, নিচে আসেন, এটা ডিএনএস, নিচে আসেন ওইসে দেন, হ্যাঁ আমরা ডিএনএস রেকর্ড কেন আছে, হ্যাঁ ওইসে দেন, নিচে আসেন, দেখেন এক্সপার্ট উপরে দেখেন, উপরে দেখেন, দেখেন দেখেন ইস্যু ডেট, এক্সপায়ার ডেট সব কিছু আছে। আচ্ছা এই ডিএনএস রেকর্ড ডোমেন কিভাবে কাজ করবে, ডোমেনের ভিতরে কিছু ফাইল থাকে বুঝছেন, ডোমেন হোস্টিং এর সাথে কেমনে কানেক্টেড থাকবে, কোথায় কিভাবে থাকবে, ডোমেনের সাথে কেমনে মেল কানেক্টেড থাকবে, মানে এটা টেকনোলজিক্যাল বিষয়, হ্যাঁ ওই ডটর আসলে ডিএনএস এখন বোঝাতে গেলে মেলা কিছু, ডিএনএস পুরো টোটালি নেটওয়ার্কিং বিষয় বুঝছেন, একটা আইপি নেটওয়ার্কিং এর যে বিষয়গুলো থাকে সার্ভারের সাথে আর কি, সার্ভারের সাথে ডোমেন তো কোনো না কোনো জায়গায় আছে, কানেক্টেড আছে, কোনো না কোনো আইপির সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, ওই আইপির সাথে ওভারঅল আইপির সাথে কিভাবে কানেকশন করতে হবে, কিভাবে মেল আইপির সাথে কানেকশন করতে হবে, এর জন্য ডিএনএস এ কি লিখতে হবে বা কি ডিএনএস অ্যাড করতে হবে, অনেক কিছু, অনেক বিষয় আছে। তো ডিএনএস বুঝতে হবে, যখন অ্যাডভান্স লেভেলে যাবেন কিছু কিছু ইরর আসবে, সার্ভারে কাজ করতেছে না, সার্ভারে ক্র্যাশ করতেছে, তখন যে আপনাদেরকে ডিএনএস এ ই করতে হবে যে ডিএনএস ঠিকঠাক আছে কিনা। আচ্ছা তো আমরা তো হোস্টিং বিষয়টা বুঝছি, ডোমেন বিষয়টা বুঝছি, ঠিক আছে, তো ডোমেন হোস্টিং এর বিষয়টা মোটামুটি ক্লিয়ার। তো টেকনিক্যাল জি দেখতে পারেন নাই আচ্ছা জান যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, whois.com এ ঢোকেন, হ্যাঁ who.is, আচ্ছা who.is এ যাওয়ার পরে এখানে দেখেন রেজিস্টার ইনফো সবকিছু দেখাচ্ছে, এর প্রথমে দেখাচ্ছে এক্সপায়ার অন, কত তারিখে এক্সপায়ার হবে, হ্যাঁ ফেব্রুয়ারি 13 তারিখে এক্সপায়ার হবে, ঠিক আছে, না প্রথম রেজিস্টার করছে ধরেন 15 তারিখে, তারপর প্রতি বছর বছর রেজিস্টার করছে, আপডেট করছে, যে লাস্ট আপডেট করছে 24 সালে, মানে বছর বছর সে আপডেট করতেছে। গুগল অ্যাকাউন্ট তো google.com, গুগলের ডোমেন, তো গুগলের ডোমেনে আমরা আপনি আছেন, মানে সবকিছু গুগলের ডোমেনে আনে, কিন্তু আপনি যদি নিজস্ব একটা কোম্পানি করতেছেন সেক্ষেত্রে আপনার নাম করতে হবে, গুগল ওখানে google.com, এই যে গুগলে যাবেন, এই যে গুগলে আছেন আমি, এটা গুগল আছে, প্রথমে কি আছে www.google.com, মানে এটা গুগল ডোমেন, এই ডোমেন গুগল, আমরা গুগলের ভিতরে আছি, ঠিক আছে, আমরা ডোমেন নিজস্ব ইয়ে করতে আমরা গুগলের ভিতরে আছি, মানে যেখানে যান ইন্টারনেটে যে জায়গায় যান এখানে ডোমেনের একটা ইয়ে আছে, ঠিক আছে, ভ্যালু আছে, মানে ডোমেনের আন্ডারে আছে, কোনো না কোনো ডোমেনের আন্ডারে আছে। ক্রোমে ঢোকার সাথে সাথে আমরা গুগলের ওয়েবসাইট আছে, সেটা সফটওয়্যার যে কোনো কিছু সার্চ দিলে আমরা গুগলের ভিতরে চলে সার্চ ইঞ্জিন, হ্যাঁ পিপি একটা সার্চ, হ্যাঁ গুগলের মতোই সার্চ ইঞ্জিন, আমরা পিপি লিখাতে গেলে আমরা ধরেন পিপি লিখাতে যাবেন, আর ক্রোমে গেলে গুগল কেন সার্চ করে, গুগলের কেন অপশন ডিফল্ট, কারণ ক্রোম গুগলেরই একটা প্রোডাক্ট, ঠিক আছে, এজন্য আমরা ক্রোম ইনস্টল দিলে অটোমেটিকলি যা সার্চ হয় সবকিছু গুগলে সার্চ হয়, হ্যাঁ আপনি যদি ক্রোম ইউজ করে পিপি লিখে সার্চ করতে চান তাহলে আপনাকে করতে হবে প্রথমে পিপিলিকার ওয়েবসাইটে যেতে হবে, পিপিলিকার ডোমেনে যেতে হবে, তাহলে কি লিখবেন ধরেন pipilika.com এ গেলেন, হ্যাঁ pipilika.com আছে কি এখনো বাংলাদেশের, জানি পিপিলিকাতে সার্চ দেয় আগে, তারপর বের করি ইমেলের নাম, পিপিলিকাতে সার্চ দিলাম, এই যে পিপিলিকা সফট, হ্যাঁ কই pipilika.com মনে হয় নাই, ওখানে ভ্যানিশ হয়ে গেছে, সফটওয়্যার, হ্যাঁ পিপিলিকা সফটওয়্যার, এটা তো সফটওয়্যার বানাইছে, হ্যাঁ মনে হয় ও শেষ হয়ে গেছে। পিপিলিকা যে উইকিপিডিয়া একটা আছে, যে পিপিলিকা বাংলাদেশের প্রথম ওয়েব সার্চ ইঞ্জিন, হ্যাঁ পিপিলিকা লোগো, ওয়েবসাইট করি দেখছেন, গুগলে সার্চ করে পিপিলিকা পাচ্ছেন, এই যে পিপিলিকা, গুগল তার কম্পিটিটর,
কম্পিটিশনে পাবলিশ করবেন, এটা ভালো কথা বলছেন। যত পিপিলিকা আমার কম্পিটিশন হওয়ার যোগ্যই না, গুগলের কম্পিটিশন হওয়ার যোগ্য পিপিলিকা না। বর্তমানে বন্ধ আছে, সরি এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পিপিলিকা বন্ধ হয়ে গেছে, পিপিলিকা সার্চ ইঞ্জিনের কাজ করে না, বর্তমানে বন্ধ আছে। তো এরকম যে সার্চ ইঞ্জিনে বলেন বা যেখানে বলেন, ইন্টারনেটের কোনো অ্যাক্সেস লাগতে গেলে তার একটা ডোমেন থাকতেই হবে। ডোমেন ছাড়া ইন্টারনেটে আপনি প্রবেশ করতে পারবেন না। ডোমেন বলতে আইপি, আইপি ছাড়া কোনো ইন্টারনেটে যাইতে পারবেন না। কারণ ইন্টারনেট মানেই তো একজনের মোবাইল থেকে বা একজনের কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটার যাওয়া। তো আর একজনের কম্পিউটারে যদি ডেস্টিনেশনে বা অ্যাড্রেসে যদি আপনার না জানেন, কখনো কি যাওয়া সম্ভব না। ওই অ্যাড্রেসটাই হচ্ছে আপনার ডোমেন, ঠিক আছে? ওই অ্যাড্রেসটা হতে পারে নাম্বার হতে পারে অথবা একটা নাম হতে পারে। তো বিষয়টা হচ্ছে এটাই। হ্যাঁ, অন্যজনের সাথে কানেকশন হতে গেলে অন্যজনের অ্যাড্রেসটা আমার জানা জরুরি। ওই অ্যাড্রেসটা হচ্ছে ডোমেন। তো টেকনিক্যাল এর ভিতরে এই যেগুলো পার্ট আছে, ডোমেন আছে, হোস্টিং আছে, আপনার এসএসএল পার্টটা আছে, এসএসএল আছে কিনা এগুলো আছে। তারপর হচ্ছে আরো কিছু টেকনিক্যাল বিষয় আছে। টেকনিক্যাল বিষয় হচ্ছে কোডিং এর কিছু বিষয় আছে। যেমন ধরেন আমরা মাঝে মাঝে দেখি যে ধরেন আমরা যদি রেস্টুরেন্টে সার্চ দেই, সাপোজ রেস্টুরেন্টে সার্চ দিলাম, রেস্টুরেন্টে সার্চ দেওয়ার পরে এই দেখেন কি এটা ট্রিপা না ট্রিপা ভিসর নাকি কি রেস্টুরেন্টটা? আর রেস্টুরেন্ট ঝিনাইদহ, আর রেস্টুরেন্ট ঝিনাইদহ। হ্যাঁ, আর রেস্টুরেন্ট ঝিনাইদহ এখানে 3.5 স্টার দেওয়া আছে, ঠিক আছে? 3.5 স্টার 6.5 স্টার। তো এই 3.5 স্টার কই পাই? এটা তো মনে করেন এটা তো গুগল ম্যাপের না যে গুগল ম্যাপে স্টার, ঠিক আছে? এটা কিন্তু গুগল ম্যাপে না। গুগল ম্যাপের স্টার না আমরা বুঝি যে কাস্টমাররা রিভিউ করে স্টার এখান থেকে গুগল ম্যাপ দিচ্ছে, কিন্তু ওয়েবসাইটে কি আমরা স্টার দিল? আপনি এখানে ঢুকলে কিন্তু কোনো স্টারের কোনো অপশন পাবেন না, স্টারের কোনো অপশন পাবেন না। ওয়েবসাইটে কি আমরা স্টার দিল, কই থেকে পাবেন? তো এখানে অ্যাডভান্স লেভেলের কিছু কোডিং ফিচার, হ্যাঁ কোডিং কিছু স্নিপচ্যাট থাকে, যেটা বলে আমরা স্কিমা, এগুলো বলা হচ্ছে স্কিমা কোড, জেসন কোড, এই টাইপের কিছু কোড আছে। এক এক টাইপের জন্য আমরা এক এক ধরনের গুগলকে যেমন আমরা ওয়েবসাইটের জন্য আমরা ডিজাইন করে ওখানে দিচ্ছি না, তারপর আমরা কি দিচ্ছি, আমরা একে ইও দিই, কি বলে? আচ্ছা আসতেছি। তো গুগলকে আমরা আলাদাভাবে কন্টেন্ট প্রোভাইড করি, মানে আলাদাভাবে আমাদের কন্টেন্ট সম্বন্ধে, যেমন আমাদের কন্টেন্টে অনেক কিছু লিখি, এটা যেমন গুগল ট্র্যাক করতে পারে, অটোমেটিক ট্র্যাক করে। এছাড়া আমরা আলাদাভাবে শুধু গুগলের জন্য কিছু কাজ করি, কিছু কোড লিখে দিই যে আমার কন্টেন্ট এই রিলেটেড, আমার কন্টেন্টের অথর এটা, মানে সবকিছু তো আমাদের কন্টেন্টের মধ্যে আমরা লিখতে পারি না। আমার কে লিখছে, কি জন্য লিখছে, আমাদের মোটিভ কি, মানে ইন ডিটেলসে গুগলের জন্য আমরা আলাদা একটা ফাইল করি। প্রতিটা কন্টেন্টের জন্য বা প্রতিটা পেজের জন্য আমরা আলাদাভাবে ফাইল করে গুগলকে শুধু সেটা বুঝাই, মানে গুগলের বটে শুধু সেটা বুঝবে, ইউজারের কাছে সেটা যাবে না। তো গুগল এটাকে বুঝে গুগলের মতো করে এটা ইউজ করে। সার্চ ইঞ্জিনের এক্সপিরিয়েন্সকে আরো ভালো করার জন্য আমাদের রেটিং দেয়, আমাদেরকে মাঝে মাঝে, যেমন এইখানে দেখবেন সার্চ র্যাঙ্কিং এ কোশ্চেন অ্যান্সার পর্ব আসে, অনেক কোশ্চেন আসে না যে আপনি যে কোশ্চেন করছেন ওর রিলেটেড কোশ্চেন আরো দেখাচ্ছে, ট্যাবের মতো ওপেন হচ্ছে, আবার একটু রেজাল্ট দিচ্ছে, মানে অনেক ভাবে সেটাকে ইউজ করে। এগুলো বলে রিচ কন্টেন্ট। হ্যাঁ, এগুলো আমরা দেখি। এখানে গুগলের সার্চ ইঞ্জিন সবচেয়ে বেশি, অন্যান্য সার্চ ইঞ্জিন এত অ্যাডভান্স ফিচার এখনো ইন্টিগ্রেট করতে পারে না, এজন্য ওরা চলে না। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে দুইটা বর্তমানে বলা যায়। হ্যাঁ, সবচেয়ে এক নম্বরে আছে হচ্ছে গুগল, দুই নম্বর হচ্ছে বিং। বিং এর নাম শুনছেন আপনারা? বিং হচ্ছে মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন, মাইক্রোসফটের ওন করে। বিং এতটা আমাদের এদিকে চলে না, যদিও মানে ইউরোপ আমেরিকায় চলে। বিং কোথায় চলে বেশি? যাদের মনে করেন যারা অফিসিয়াল উইন্ডোজ চালায়, অফিসিয়াল উইন্ডোজ চালালে বিং, এটা ভুল কথা। যারা ভালোভাবে না, এটা ভুল কথা। গুগল ঠিক আছে, যাই হোক ঠিক আছে, আমরা ইউজ করি, আমরা সবচেয়ে বেশি সার্চ করেছি আমাদের উপমহাদেশে সেটা ইউজ করি। কারণ আমরা সর্বপ্রথম বিং এ ঢুকে বা এক্সপ্লোরারে ঢুকে আমরা গুগলের ক্রোমটাকে সার্চ করি, এটা আমাদের মহাদেশে বা আমাদের এদিকে। কিন্তু যারা আসলেও উইন্ডোজের প্রিমিয়াম ফিচার ইউজ করে, উইন্ডোজের সিকিউরিটি সম্বন্ধে যারা কনসার্ন, ঠিক আছে, তারা অনেকেই বিং ইউজ করে, তারা অনেকে বিং ইউজ করে। হ্যাঁ, তারা চায় না যে অন্য কোনো সফটওয়্যার ঢুকতে। অনেকে আছে তারা চায় না আমরা মাইক্রোসফটের নেটওয়ার্কের ভিতরে থাকবো, ওর ফ্যাসিলিটির ভিতরে থাকবো, এরকম চায়। মেন কথা হচ্ছে সার্চ ইঞ্জিন, তাদের ওই সার্চ ইঞ্জিনে সার্চ করার মতো হয় না, ওরা সরাসরি ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে কাজ করে, ওদের এইগুলো অন্যরকম। হ্যাঁ, তারা থেকে আসে কি বলে